তো মাইক্রোফোনটা একটু আসসালামু মুখের কাছে আলাইকুম। রাখতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত একটা প্র্যাকটিস সেশন। এখানে আমরা সিনথেসিস অফ সেন্টেন্সের উপর বাক্য সংযুক্তিকরণের কয়েকটা প্র্যাকটিস করব হাতে। আমরা মূলত কোনো ক্লাস ক্লাস করছি না, ক্লাসও করানো হচ্ছে না। আমরা মূলত এই ক্লাসগুলোতে নিজেকে ইমপ্রুভ করছি। অর্থাৎ বাসায় তো আমি ইংরেজি পড়তাম, এটা তোমরা আমার সাথে পড়তেছো। এখনকার ক্লাসগুলো এইভাবে হচ্ছে আর কি। জাস্ট ইংরেজি 2 ঘন্টা আমার সাথে তুমি সময় দিচ্ছ। কিন্তু আমাদের পরিপূর্ণ, আমাদের পাক্কা আগে যে সাজেশনটা ছিল সেটা হলো ইংলিশের প্রত্যেক দিন কয়েকদিন পর পরে কিন্তু আমাদের এটা পার্ট 1 এর পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়ার কথা ছিল। এই কথা কি তোমাদের মনে আছে? যে একটা জি থিমেটিক স্যার। কোশ্চেন, যে কোনো একটা বইয়ের থিমেটিক কোশ্চেন, এবং ওই ওই 2 ঘন্টা সময় নিয়ে এই একটা পার্ট 1 এর পুরোপুরি ইয়ে দেওয়ার কথা ছিল। এটা কি তোমাদের মনে আছে কিনা? জি স্যার। ইনসাফের সাথে এই কাজটা করো, ইমপ্রুভমেন্ট হবেই। আমাদের টার্গেট 140। কারণ এই এই 140 যদি ইংলিশে আমরা ধরে ফেলতে পারি, তুমি আর পিছনের দিকে তাকাইতে হবে না, ইনশাল্লাহ ক্যাডার মিস হবে না। ইংলিশ আর ম্যাথ প্রিভিয়াস মার্কশিট যদি অ্যানালাইসিস করো, ইংলিশ আর ম্যাথে কিন্তু অন্যান্য সব বিষয় টপকাই ফেলছে। এবারে ইংলিশ পরীক্ষা ভালো হওয়ার পরে যে তোমার আস্থা কত পরিমাণে বাড়বে, সেটা আর আমি বুঝতে পারবো না। তো ইনশাল্লাহ প্রতিদিন 2-3 দিন পর পরে তুমি শুধু ইংলিশ আর ইংলিশের যে আমাদের পার্ট 1, পুরা পার্ট 1টারে এমএটি কোশ্চেন গুলো তো লেখা, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো তো লেখা, সামারি এবং কিনা লেটার টু এডিটর 2 ঘন্টার মধ্যে আমি লিখতে পারছি কিনা, কোন কোন জায়গার মধ্যে গলদ আছে। আমি কয়েকজন আমার পাঠাই রাখছো, আমি 2 একজনের রিপ্লাই করছি, কয়েকজনের রিপ্লাই এখনো করতে পারি নাই। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো খাতা কলম নিয়ে রেডি হও। আমরা আগামী ক্লাস কিন্তু আবার শনিবারে ট্রান্সলেশনের মাধ্যমে আমরা শুরু করব, তাই তো কথা ছিল নাকি? জি স্যার। একটু মানে একটু ব্যাখ্যাপা ট্রান্সলেশন নেওয়ার চেষ্টা স্যার করবো আমরা, হ্যাঁ। একটু ব্যাখ্যাপা টাইপের ট্রান্সলেশন নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। স্যার এই যে যেন কষ্ট, যেন কষ্ট হয় বিসিএস তোমাদের। স্যার বিসিএস এর প্যাসেজ গুলা তো স্যার একটু বড় থাকে, আর হুম। হচ্ছে মানে বুঝতে একটু ঝামেলা হয়। আপনি স্যার ওই 35 থেকে 45তম বিসিএস এর মধ্যে কয়েকটা স্যার যদি প্যাসেজ একটু সলভ করে দিতেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ, স্যার হ্যাঁ, বুঝতে করবো, পারতাম সামনে যে আসতেছে আসলে আসতেছে, সমস্যা নেই, কিভাবে। সামনে আসতেছে। এই থিমেটিক কোশ্চেন না, এই যে ধরো আমরা তো অলমোস্ট দিনে 3টা করে পড়তেছি, অর্থাৎ প্রতি সপ্তাহে। আগামী রবিবারে আল্লাহ হাতে রাখলে ট্রান্সলেশন, একটু ব্যাখ্যাপা টাইপের ট্রান্সলেশন আগামী মঙ্গলবার, আবার আগামী ইয়াবারে আবার একটা থিমেটিক কোশ্চেন, হ্যাঁ। ঠিক আছে, ওকে। স্যার ওই থিমেটিক কোশ্চেনটা স্যার হুম। ওই বিসিএস এর প্রিভিয়াস ফ্রি ইয়ার হ্যান্ড থেকে রাইটিং নিলে এর ভালো একটু হতো। বেশি করছিলেন স্যার, আমরা স্যার ভিত্তিতে ট্রান্সলেশন প্রশ্ন করতে নিয়ে পারি। করবো, প্রশ্ন স্যার নিয়ে করবো, আটকে ওকে। যাই স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং এ স্যার আটকে যাই। আচ্ছা, প্রশ্ন প্রশ্ন নিয়ে করবো, ওকে ইনশাল্লাহ, হ্যাঁ। ধরো, এবার বলো, ডক্টর, অ্যাপোজিশন আমরা কিভাবে দ্বিধা বাক্য যুক্ত করতে পারি? আহ, উম, উম, তুমি সিনথেসিস শিরোনাম লিখে রাখো, সিনথেসিস অফ সেন্টেন্স, জাস্ট অনলি ওয়ান। ডক্টর ইউনুস ইজ ইন্টারিম, is the interim leader of, is the interim leader of um, Bangladesh. He will go to New York this month. Quick, kindly. 2টা বাক্য সিনথেসিস কর, 2টা বাক্য এক বাক্যে করবা, তবে করতে হবে অ্যাপোজিশন যুক্ত করে, অ্যাপোজিশন। স্যার বলবো নাকি? শুধু উত্তর লিখে ফেলো, উত্তর লিখে ফেলো, 1 মিনিট করে সময় পেবা। যদি পরেরটা পারো, পরেরটা টান দিয়ে লিখে ফেলো, লিখতে তো আর বেশি সময় লাগবে না। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট, হি ওয়াজ এ বেঙ্গালি। ঢাকা ইজ এ সিটি অফ মস্ক, ইট স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। দু একজন আওয়াজ করো। জি স্যার, লেখা শেষ। হুম। হুম। এগুলো একটু minimize করে নিই। ওকে। তাহলে আমরা ডক্টর ইউনুস, আহ, আর, ঠিক আছে, ডক্টর ইউনুস আর কি বলো? ডক্টর ইউনুস, এটাকে আমরা কমা ব্যবহার করলাম, কমা ব্যবহার করে ইন্টারিম লিডার অফ কি বলো, বাংলাদেশ উইল গো টু নিউ ইয়র্ক দিস মান্থ। শুধু জাস্ট আমরা এই কমার
অ্যাপোজিশনের ব্যবহারটা হলো কোন সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বলা হয় বা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি বলা হয়, তাহলে কমা দ্বারা আমরা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা নাম হলো সিম্পল সেন্টেন্স, মানে সেটার নাম হলো কেস ইন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ কেস বলা হয়। তাহলে এখানে ইন্টারিম লিডার অফ বাংলাদেশ, এটা অ্যাপোজিটিভ ফ্রেজ। তারপরে হলো তোমার রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ট্যাগর ইসটা বাদ দিলাম, দ্য গ্রেটেস্ট পোয়েট, এখানে আমরা দ্য গ্রেটেস্ট পোয়েট ব্যবহার করলাম। ওয়াজ এ বেঙ্গালি। হ্যাঁ, স্যার আমরা কি তারপরে দা হলো ইন্টারিম ইউজ করতে পারবো না? দা 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 হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। তবে এখানে কোন পদবীর আগে কেজেনা পজিশনে ডি উজ্জ্বল রাখা যায়, মানে আর্টিকেল উজ্জ্বল রাখা যায়, হ্যাঁ, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ ওকে। স্যার। হুম। এরপরে ঢাকা, দ্য সিটি অফ মস্ক স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। কারোর আপত্তি আছে? কারোর আপত্তি আছে কিনা বলো? যাইও না, শেষ পর্যন্ত থাইকো, দেখো সবগুলো হচ্ছে কিনা। ডান, আমি পরেরটাতে চলে যাই। কেজেনা পজিশন ডান শেষ। স্যার। ডান। দ্বিতীয়টা, স্যার এখানে আর্টিকেল না দিলে কি ভুল হবে? আর্টিকেল না দিলে বলা হবে না। 2 নম্বরটা, হ্যাঁ। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে তুমি দুইটা সিনথেসিস করো, প্রেজেন্ট পার্টিসিপল এবং রিলেটিভ প্রোনাউন। এটা মানে অর্থাৎ আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ডান্সিং, এটাকে সিম্পল এবং কমপ্লেক্স দুইটা ব্যবহার করবা, তবে কমপ্লেক্সটা রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করবা। আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ডান্সিং, এটাকে সিম্পল এবং কমপ্লেক্স দুইভাবেই লিখবা। লিখছো? জি স্যার। ওকে। আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ডান্সিং, এটাতে সিম্পলে কি করছো? আই স এ আই স ডান্সিং এ গার্ল। ডান্সিং গার্ল। I saw a dancing girl. এছাড়া স্যার রিলেটিভ প্রোনাউন ইউজ করে করেছি, আই স এ গার্ল হু ওয়াজ ডান্সিং। আর আই স এ ডান্সিং গার্ল লিখছো, তাই না? স্যার আই স এ গার্ল I saw a ডান্সিং এটা girl কি হবে? dancing. স্যার আই স এ ডান্সিং গার্ল সিম্পল, আর আচ্ছা, তাহলে কমপ্লেক্সে বলে আই ফাইন। স এ এবার গার্ল হু দুই ওয়াজ দুই ডান্সিং। নম্বরটা কি লিখছো? স্যার আই স হিম প্লেইং। হ্যাঁ, মানে দ্যাট মিনস আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল এখানে ডান্সিং গার্ল বলার চেয়ে আই স এ গার্ল ডান্সিংটা ভেরি স্মুথ এবং লুসিড হয়। ওকে, হ্যাঁ। তো জি স্যার। দেখো, তাহলে দ্বিতীয়টা হলো প্রেজেন্ট পার্টিসিপল ইয়ে করে, তাহলে আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ডান্সিং, তাহলে আই স এ গার্ল ডান্সিং, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? এটা প্রেজেন্ট পার্টিসিপল কেন, একজন একটু ব্যাখ্যা বলো, তাহলে গ্রামাটিক্যাল সেন্স তো ক্লিয়ার হবে। কেন এটাকে আমি জিরান না বলে প্রেজেন্ট পার্টিসিপল বললাম, কে বলতে পারবা? আই স হিম প্লেইং, প্লেইং কে কেন আমরা প্রেজেন্ট পার্টিসিপল বললাম? অথবা আই স হিম হু ওয়াজ প্লেইং। স্যার এটা তো অ্যাডজেক্টিভ। নাউন বোঝাচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ, সে তার স্যার মানে অ্যাডজেক্টিভ হিসেবে নাউনটাকে। কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ। আমার কথা একটু মনে দিয়ে শোনো। জেরান্ড এবং নাউনের মধ্যে যদি তোমার পার্থক্য বলতে বলা হয়, তুমি বলবা নাউনের স্থলে আইনজি যুক্ত বা ভার্ব বসলে এটা জেরান্ড, শুধু নাউনের স্থলে। আরেকবার বলো, কিসের স্থলে? স্যার নাউনের স্থলে। এবার এবার বলো প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস স্যার আইএনজি। অ্যাডজেক্টিভের স্থানে ভার্ব প্লাস যদি আইএনজি। আইএনজি যুক্ত মনে হয়। স্যার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, হ্যাঁ, থ্যাংক ইউ সো প্রিপোজিশন মাচ, হতে পারে, কনজাংশন হতে সুন্দর, পারে স্যার, থ্যাংক ইউ সো প্রেজেন্ট মাচ, পার্টিসিপল। থ্যাংক ইউ সো মাচ। বলবা নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের স্থলে, নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ, স্পেশালি অ্যাডজেক্টিভের স্থলে, অ্যাডভার্বের স্থলে, প্রেপজিশনের স্থলে, কনজাংশনের স্থলে আইএনজি যুক্ত ভার্ব বসলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। কথা একদম ক্লিয়ার। আরেকবার, নাউনের স্থলে মানে কি বলবা? যেই জায়গায় নাউন বসে, আমরা জানি 8-10 জায়গায় নাউন বসে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, শুনে মনোযোগ দিয়া, সাবজেক্টের স্থলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, সাবজেক্টের স্থলে।
তারপরে আই লাইক গার্ডেনিং অবজেক্টিভ স্থলে, তারপরে কমপ্লিমেন্টারি স্থলে, হ্যাঁ, সিইং ইজ বিলিভিং কম্পাউন্ড নাউন স্থলে। কম্পাউন্ড নাউন গুলো হলো যেমন সুইমিং পুল, কম্পাউন্ড নাউন, একাধিক শব্দ মিলে একটা নাউন গঠিত হওয়া। সুইমিং পুল, তারপর কোচিং সেন্টার, ওয়াশিং মেশিন, বুঝছো কিনা, ড্রয়িং রুম, তারপরে ওয়েটিং রুম, অর্থাৎ একাধিক শব্দ মিলে যদি কোনো নাউন গঠিত হয় নাউনের জায়গায়। স্যার মিউট হয়ে গেছেন। স্যার মিউট আপনি স্যার। স্যার আপনি মিউট আছেন। শোনা যাচ্ছে না। স্যার এবার ঠিক আছে, কথা শুনতেছো কিনা? জি স্যার। তাহলে এবার হলো প্রিপজিশনের পরে, হ্যাঁ, হি ইজ ফন্ড অফ গার্ডেনিং, হি ইজ ফন্ড অফ সুইমিং। এরপরে হলো ধরো আর ডিটারমিনারের পরে উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, দ্য লঞ্চিং অফ দ্য শিপ দিয়ে পরে। তাহলে যেখানে নাউন বসে ঠিক সেখানে আমরা জিরান বসাইতে পারবো। এছাড়া নাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ, যেমন তোমার যদি বলি আই স আই স দ্য গার্ল, আই স দ্য গার্ল, আই স দ্য গার্ল ডান্সিং, এই ডান্সিংটা ইজ ইট দ্য পজিশন অফ নাউন? এটা কি সাবজেক্ট? এটা কি ডান্সিংটা কি একজন হ্যাঁ বা না বলো? ডান্সিং কি সাবজেক্টের স্থলে বসছে? না স্যার। না অবজেক্টের স্যার, স্থলে? অবজেক্টের স্থলে না স্যার। নো। না স্যার, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনারের পরে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, কোথাও না। যেই জায়গায় নাউন বসে সেই জায়গায় বসে নাই, অতএব এটা জিরান হওয়ার কোনো স্কোপ নাই। তাহলে কোন জায়গায় বসছে? আই স হিম ডান্সিং, কোন নাউন বা প্রনাউনের উপর আইন যুক্ত ভার বসলে ওই নাউন বা প্রনাউনকে বোঝানো হয়। ডান্সিং ওই নাউন বা ওই গার্ল সম্পর্কে বলা হয়েছে। তাহলে আই স এ গার্ল ডান্সিং মানে হলো আই স এ গার্ল হু ওয়াজ ডান্সিং, অথবা এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। বাক্যে যদি কোনো পার্টস অফ স্পিচ আইনযুক্ত শব্দ কোনো নাউনের স্থলে বসে, সরি অ্যাডজেক্টিভের স্থলে বসে, অ্যাডভার্বের স্থলে বসে, প্রিপজিশনের স্থলে বসে, কনজাংশনের স্থলে বসে, অবধারিত হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে খটকা থাকতে পারে, শোনো একটু কথা। বলো বলো তো, সুইমিং ফিশ এবং সুইমিং পুল, এই দুইটার মধ্যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল? স্যার আবার একটু বলবেন? লিখো সুইমিং খাতায় পুল স্যার জিরান্ট। সুইমিং সুইমিং পুল, পুল জিরান। সুইমিং লেখা পুল যায় কেন? জিরান্ট। সুইমিং পুল স্যার এটা স্যার সুইমিং পুল হচ্ছে পার্টিসিপল স্যার। স্যার পার্টিসিপেট সুইমিং পুলটা। আর সুইমিং ফিশ, হ্যাঁ আর সুইমিং পুল সুইমিং লেখা যাচ্ছে ফিশ না, বুঝছি। প্রথমটা সুইমিং পুল জিরান্ট, আর পরেরটা পার্টিসিপল। সুইমিং কেন? সুইমিং পুলটা নাও। ওকে ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবা এই সমস্ত ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানোর জন্য আমরা জানি কম্পাউন্ড নাউন গঠন করতে জিরান দ্বারা গঠন করা যায়। কম্পাউন্ড নাউন হলো যেমন ধর কোনটা কম্পাউন্ড নাউন কোনটা নাউন? সুইমিং ফিশ, কোন মাছের নাম কি সুইমিং ফিশ? অবশ্যই না। তাহলে সুইমিং পুল একটা পুলের নাম হলো সুইমিং পুল। এই ক্ষেত্রে তুমি ফর দ্বারা যেটা রিপ্লেস করলে মিলবে সেটার নাম কি? জিরান। জিরান। পার্টিসিপল স্যার। জিরান্ট। না, ফর দ্বারা রিপ্লেস করলে। জিরান স্যার। জিরান্ট। ওয়াশিং জিরান মেশিন, স্যার। ওয়াশিং মেশিন, মেশিন ফর ওয়াশিং। ফর ওয়াশিং। ওয়েটিং রুম, আমরা বলবো না রুম ইজ ওয়েটিং, বলবো না, রুম ফর ওয়েটিং। আর পুল ফর প্রেজেন্ট সুইমিং। পার্টিসিপল, হ্যাঁ রুম ফর ওয়েটিং, হ্যাঁ পুল ফর সুইমিং। কোচিং সেন্টার, সেন্টার ইজ কোচিং না, সেন্টার ফর কোচিং। তাহলে ফর দ্বারা রিপ্লেস করলে কম্পাউন্ড নাউন গুলা মিলবে। আর ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং না, স্টিক ফর ওয়াকিং। ফর ওয়াকিং। স্টিক ফর ওয়াকিং। হ্যাঁ স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট, তাহলে স্ট্রিট ইজ ওয়াকিং হয় না, তাহলে স্ট্রিট ফর ওয়াকিং। তাহলে ফর দ্বারা রিপ্লেস করলে এটা জেরান হবে। আর যেহেতু মানে কন্টিনিউ পার্টিসিপলটা মূলত এক ধরনের চলমান কাজ, বুঝছো কিনা? আই স এ ফ্লাইং বার্ড চলতেছে, আই স এ রাইজিং সান, মুভিং ফ্যান, বুঝছো কিনা, রোলিং স্টোন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল চলমান কাজ, এই জন্য এটাকে আমরা কি ব্যবহার করি বলো? ইজ ব্যবহার করি। ইজ দ্বারা রিপ্লেস করি। ওকে, হাউএভার আশা করি ক্লিয়ার। আই স মাই ফ্রেন্ড সিটিং সিটিং ইন দ্যাট শপ। তাহলে আই স মাই ফ্রেন্ড সিটিং ইন দ্যাট শপ মানে হলো আই স মাই ফ্রেন্ড সিটিং ইন দ্যাট শপ। এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল বলো, একজন আমারে বলো, সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকতে পারবে? একটা স্যার। আর একটা একটা। সিম্পল সেন্টেন্সে কখনোই একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, কখনোই না। থাকলে একটা নন ফাইনাইট করে ফেলতে হবে।
অতএব সিম্পলে করলে আমরা কি কাজ করলাম? আই স আই স মাই ফ্রেন্ড I saw my friend sitting in, আশা করি ক্লিয়ার। আর I saw my friend who was sitting in that shop, ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে সেম, ডোন্ট গেট ফ্রম দ্য বাস, ইট ওয়াজ রানিং, তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, সিম্পল হয়ে গেল। আর ডু নট টাচ দ্য ফ্যান, ইট ইজ মুভিং, ডু নট টাচ দ্য মুভিং ফ্যান, ডু নট টাচ দ্য ফ্যান হুইচ ইজ মুভিং, ওকে। তো আবার এটা ব্যাখ্যা করা লাগবে না। আবার 3 নম্বর ফর্মুলাতে যাও, নোট 3-তে দেখি, খাতা কলম নিয়ে বসো। নোট 3-তে কয়টা হয়? একই সাবজেক্ট সম্বলিত দুটি বাক্যের অ্যাডজেক্টিভ সমন্বয় করে বাক্য সংযোজন করো। দিস ইজ এ বয়, দ্য বয় ইজ ব্লাইন্ড। এটা 1 মিনিটে মনে লাগবে, মুখে মুখে বলো তো। This is a blind boy. This is a blind boy. This হ্যাঁ, is a blind boy. blind boy, this is a boy who was blind. My brother, the boy is poor, he did in class 7, বলো। The poor boy reads in class 7. হ্যাঁ, my brother has lost his watch. It is a costly watch. My My father father lost lost a his costly watch. costly watch. Costly watch, yes. I saw a tiger, it was dead. I saw a dead tiger. Dead tiger. The passengers were injured. They were sent to nearby hospital. The The injured Injured passenger passengers were in the the nearby. The passengers Hospital. were injured. তাহলে the injured passengers were, মনে রাখবা এই সমস্ত, আমি প্যারাফ্রেজিং এর কথা বারবার বলতেছো, এই কলা কৌশলে প্যারাফ্রেজিং, বাক্য যেটাই থাকুক এদিক ওদিক করে কেমনে প্যারাফ্রেজিং করবা। The passengers were injured, they were sent to nearby hospital. তাহলে the passenger, injured passengers, অথবা the passengers who were injured যদি বলো, sent to the nearby hospital. He gave me স্যার a mobile phone. হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে না যে বাকিগুলো, এই নাম্বারটা তোমার দেখতে পাচ্ছি। বাকিগুলো কি দেখা যাচ্ছে না? না স্যার, আমরা তো মুখে মুখে না শুনতেছি আর স্যার, বলছি। শুধু এই নাম্বারটা দেখা যাচ্ছে। দাঁড়াও, তাই তো বলি। আচ্ছা, আশা করি আবার দেখা যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে I saw a tiger, it was dead. I saw a dead tiger. The passengers were injured, they were sent to near hospital. তাহলে the injured passengers sent to, অথবা the passengers who were injured sent to nearby hospital. She gave me a mobile phone, it was broken. She gave me a broken mobile phone. আশা করি ক্লিয়ার। The travelers were tired, they took, তাহলে কি হবে? tired travelers took rest for a while. The travelers took The rest for a traveler while. took rest for হ্যাঁ, a while. অথবা the travelers who were tired took rest for a while. আশা করি ক্লিয়ার। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সংযুক্তিকরণ, কুইক। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে দুইটা বাক্যকে সংযুক্ত করো এখন। হি ওপেন্ড দ্য ড্রয়ার, হি টুক আউট দ্য শার্ট, ওকে। Opening the drawer, he took out Opening the the shirt. door. He took out the shirt. এটাকে পারফেক্ট পার্টিসিপল করলে কি করবা? Sir. Having And opened. having The opened, drawer, he took Opened the out the drawer, shirt. হ্যাভিং he took ওপেন্ড, out the shirt. ওকে, ফাইন ফাইন। তাহলে দে Shirt. ওপেন দ্য ডোর, দে এন্টার দ্য রুম। তাহলে ওপেনিং দ্য ডোর, দে এন্টার দ্য রুম, এবং পারফেক্ট হলে হ্যাভিং ওপেন দ্য ডোর, দে এন্টার দ্য রুম। আশা করি ক্লিয়ার। হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল। হি ওয়াজ ইল করলে কি করবে এটাকে? স্যার being ill দিব। being ill, Being ill, Being he could ill. not go to the. মানুষ দিয়ে শোনো, বিং ইল আর পারফেক্ট পার্টিসিপল করলে কি করবো? Having ill. Having না, হ্যাভিং ইল বলে, sir. হ্যাভিং বিন। পারফেক্ট Having পার্টিসিপল illness. মানে হলো হ্যাভিং Oh. প্লাস ভার্বের পাস্ট হ্যাঁ। পার্টিসিপল। হ্যাঁ, ইয়েস। Having হ্যাঁ, been, sir. হ্যাভিং বিন ইল, হি কুড নট গো টু স্কুল। দ্য বয় ফিনিশ দ্য ওয়ার্ক, দ্য বয় লেফট দ্য প্লেস। তাহলে কি হবে? After Having Finishing the finished work. the work, Finishing boy the left work. the place. After The boy finishing the left Finishing the the work, place. the boy ফিনিশিং left দ্য the ওয়ার্ক, place. দ্য বয় লেফট দ্য প্লেস, অথবা হ্যাভিং ফিনিশ, হ্যাভিং ফিনিশ। হি ইজ রাইস, তাহলে ইটিং রাইস, অথবা হ্যাভিং ইটেন রাইস। আশা করি ক্লিয়ার, এটাতে সমস্যা হওয়ার কথা না। হি ওয়াজ ইল, আশা করি পারবা। দা বয় ফিনিশ দ্য ওয়ার্ক, দা বয় লেফট দ্য প্লেস, ওকে, আমরা দুই ভাবে পারবো। হি টুক দ্য পেন্সিল, এবং স্যার ছেলে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে মানে Taking a pencil, he began স্যার হচ্ছে to draw. হ্যাঁ, বলো। স্যার হচ্ছে হ্যাভিং দিয়ে না করে মানে হচ্ছে আমাদের ওই যে প্রিলি থেকে কোশ্চেন আসছিল না যে ইনজুর্ড মানে ডিরেক্টলি এরকম দিয়ে লেখা যায়, এরকম কি কিছু আছে স্যার? Past আহ, participle. শুধু পাস্ট পার্টিসিপল ব্যবহার করে করা যায়। ফার্স্ট পার্টিসিপল মূলত সম্পাদিত কোনো ঘটনাটা,
তাহলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করবো। মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। একটু আমি একটু শেষে আর একটু একটু পরে বলতে দিও আমার পার্থক্যটা মূলত, হ্যাঁ? আচ্ছা মনে জি রাখবা স্যার। মনে রাখবা কোনো কাজ চলছে, চলমান কাজ বুঝাইতে প্রেজেন্ট পার্টিসিপল, আর সম্পাদিত কাজ বলতে কি বলো? পাস্ট পার্টিসিপল। পাস্ট তাহলে পার্টিসিপল। হ্যাঁ, তাহলে আই বট এ ব্রেকিং ফার্নিচার অর ব্রোকেন ফার্নিচার? broken স্যার furniture, ব্রোকেন sir. হবে। ব্রোকেন ফার্নিচার। আই স আ আই স এ বেবি, বুঝছো কিনা, ইন দ্য হসপিটাল। তো আই স এ বার্নিং বার্নিং চাইল্ড নাকি বার্নড চাইল্ড? স্যার Burnt বার্ন। child. The burnt child. বার্ন চাইল্ড। তো যদি পড়তেছে তাহলে বার্নিং, আর পুড়ে গেছে সে হলো কি বলো? বার্ন, সম্পাদিত বার্ন। Burnt. ঘটনাটা। হ্যাঁ, জি স্যার, মানে পাস্ট পারফেক্ট আর সরি পারফেক্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল পার্থক্যটা স্যার। অনেক পার্থক্য। আমি বলে রাখি, যদি তুমি ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করো, আমাদের যে প্রিলিমিনারিতে প্রশ্নটা আসছিল ওইটা ওই ধরনের বাক্য, ওই যে শুধু বাক্যের শুরুতে একটা পাস্ট পার্টিসিপল দিয়ে দিছিল, বুঝছো কিনা বিষয়টা? এই ধরনের বাক্য অবশ্যই অর্থ প্রকাশ করে, কিন্তু পাঠকের জন্য অনেক সময় দুর্বোধ্য হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা সর্বোচ্চ ব্যবহার চেষ্টা করবো যে পারফেক্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার জন্য। ওকে, দেখো, যেমন ধরো হি টুক দ্য পেন্সিল, হি টুক টেকিং এ এ পেন্সিল পেন্সিল। হি বিগিন টু ড্র। Taking a pencil, আর he began to draw. স্ট্যান্ডার্ড কোনটা হবে? হ্যাভিং হ্যাভিং Having টেকেন Having Having taken a taken a pencil. হ্যাভিং pencil. টেকেন এ পেন্সিল। till he began to draw. আচ্ছা, দ্য শিপ ওয়াজ লোডেড, দ্য শিপ লেফট দ্য হারবার। দ্য লোডেড শিপ লেফট দ্য হারবার। লোডেড শিপ একটা একটা গেল, ওকে। দ্য লোডেড শিপ লেফট দ্য হারবার, এছাড়া বলো। স্যার হ্যাভিং Having been loaded, লোডেড the দ্য ship শিপ left লেফট the দ্য harbor. হারবার। হ্যাঁ, হ্যাভিং বিন লোডেড, বুঝছো কিনা? অথবা তুমি পরে দিতে পারো, সরাসরি দেখো, দ্য শিপ ওয়াজের জায়গায় দিয়ে দাও হ্যাভিং বিন লোডেড, বুঝছো কিনা? এই যে জি এই যে স্যার, ক্লিয়ার বলো, স্যার। এখানে বলো দ্য শিপ, খুব সুন্দর হবে এটা। দ্য শিপ স্যার স্যার হ্যাভিং, হ্যাভিং বিন হইলো কেন? এই পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বলো একজন। স্যার এটা পেসিভ না, পারফেক্ট, এই জন্য নাকি? পারফেক্ট হ্যাঁ এটা পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। ভার্বের, স্যার হ্যাঁ এখানে হ্যাঁ, ওয়াজের পর এটা অ্যাডজেক্টিভ এমনি, আছে, অ্যাডজেক্টিভ থাকলে একটা হ্যাঁ এক্সট্রা আমরা একটা ভার্ব নিব, অফকোর্স সেই জন্য আমরা বিন। নিব, নিতেই হবে, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। স্যার। ওকে, হি ওয়াজ ইল, হি টুক রেস্ট, বলো কি হবে? Being ill, he Being took এটা rest. ill, এটা he took rest. ওকে, অলমোস্ট দেখো উত্তরপত্রগুলো দেখো, আমরা যা বলছি তাই। ওকে, ওপেনিং দ্য ডোর, এখানে আমরা সব আমি প্রেজেন্ট করে চলেছি। আচ্ছা, বিং টায়ার্ড, রহিম অথবা হ্যাভিং বিন টায়ার্ড, ওকে। বিং ইল অথবা হ্যাভিং বিন ইল, আশা করি হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক অথবা ফিনিশিং দ্য ওয়ার্ক। হ্যাভিং টেকেন এ পেন্সিল, তাই না? হ্যাভিং বিন লোডেড। ওকে, এবার আসো পারফেক্ট পার্টিসিপল, শুধু এটা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করো, এগুলাতে আর প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে না। এখন আমার একজন বলো, এটারে প্রেজেন্ট পার্টিসিপল কেন ব্যবহার করা যাবে না? স্যার শান্ত কাজটি রোজ শেষ। মানে ঘটনাটা ঘটে গেছে। হুম হুম। স্যার দুইটার মধ্যে একটা আগে ঘটছে আর একটা পরে ঘটছে। কোশ্চেনটা আরেকবার করতে। আমার স্যার প্রশ্ন হলো দাসান, আমার প্রথম প্রশ্ন হলো দাস, এই আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে দুটি বাক্য সংযুক্ত করুন। তুমি আমার একটা প্রশ্ন বুদ্ধির উত্তর দিবা। আগে আমারে বলো, দা চিপ, যেমন ধরো এটা কি, এটা দা বয় ফিনিশ দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস, আমরা পারফেক্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই ব্যবহার করতে পারছি কিনা, হ্যাঁ বা না বলো। জি জি স্যার। স্যার। Yes, sir. জি স্যার। কথা আরেকবার সহজ সমাধান দেখো, অর্থাৎ আমরা এটা করছি যে আমি লিখছি যে হ্যাভিং ফিনিশ দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস, এটা লিখতে পারছি, অথবা ফিনিশিং দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, এই যে এই বাক্যটা এখন দেখবা, দা সান রোজ, বুঝছো কিনা, ফগ ভ্যানিশড, এটাকে আমরা দুইটা, সাবজেক্ট আলাদা, স্যার না দুইটা ভিন্ন স্যার, সাবজেক্ট স্যার। থ্যাংক দুইটা ইউ কাজ সো মাচ। একসাথে ঘটে নাই। না, একটা হলে আচ্ছা আরেকটার এবার সাথে আমার, সংযুক্ত, একটার সাথে একটা কাজের সাথে আরেকটা কাজ সংযুক্ত। স্যার আগে স্যার ওকে, হি করলে হি, দা বয় করলে দা বয় ছিল। তার শুধু সাবজেক্ট মনোযোগ আলাদা, দিয়ে এটা দাও। হচ্ছে লিঙ্ক আনসার। হ্যাঁ বুঝছি, এবার মনোযোগ দিয়ে শুই না একবারে এখানে লিখে ফেলবা। পারফেক্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝছি? অতীতকালের দুইটা ঘটনা লেখা আছে, এগুলো সব শিটে লেখা আছে, দেখবা। বলো, অতীতকালটাল বাদ দাও,
দুইটা ঘটনা। আবার বলো। দুইটা ঘটনা। দুইটা ঘটনার মধ্যে অপেক্ষাকৃত যেই ঘটনাটা আগে ঘটে। কি বলছি? যে দুইটা ঘটনাটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত আগে আগে ঘটে। ঘটে। সেটাকে আমরা কি করতে পারি বলো? পারফেক্ট পার্টিসিপল করতে পারি। সেটাকে আমরা পারফেক্ট দেখো তো আমরা পার্টিসিপেট। যেগুলো, একটু দেখো তো, আমরা একটু চিন্তা করি দেখি যে আগে যে পারফেক্ট পার্টিসিপল করে ফেলছো, একটু চিন্তা করে দেখি। দা বয় ফিনিশ দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস। এবার আমারে বলো, আগে আগে কি স্থান ত্যাগ করছে নাকি আগে আগে কাজটা শেষ করছে? আগে করেছে। কাজটা শেষ করেছে। এই যে তুমি তুমি প্রত্যেকটা বাক্য দেখো যে দুইটা ঘটনার মধ্যে আমরা ওই বিফোর আফটার দিয়ে যেটা কমপ্লেক্স করে থাকি। আরেকবার বলো, কমপ্লেক্স সেন্টেন্সে বিফোর আফটার যেটা ব্যবহার করি, মনে আছে? যে কাজটা জি জি স্যার। পাস্ট স্যার। অতীতকালে আগে ঘটে সেটা পাস্ট সে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটে সেটা পারফেক্ট পাস্ট ইনফিনিট টেন্স। মনে আছে কিনা পাস্ট পারফেক্টের বিষয়টা? মনে আছে তোমাদের? জি স্যার, হ্যাঁ আগের স্যার। আগে পরের পরে পারফেক্ট হয়। বিফোর আফটার দিলে তো হয় কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু হ্যাভিং ব্যবহার করলে কি কমপ্লেক্স হয় না সিম্পল সেন্টেন্স হয়? স্যার সিম্পল হয়। স্যার হ্যাভিং সিম্পল। এই যে তুমি কেন দা দা হি টুক এ পেন্সিল হি বিগিন টু ড্র, তাহলে আগে কি পেন্সিল নিছে নাকি আগে আঁকা শুরু করছে? আগে পেন্সিল আগে পেন্সিল। তার আগে পেন্সিল নিয়েছে। এবার আমার কথা শোনো, আমরা যে পারফেক্ট পার্টিসিপল এগুলো বলি, এটা হলো দুইটা ঘটনা থাকতে হবে। আবার বলো, কয়টা ঘটনা? দুইটা দুইটা ঘটনা। দুইটা ঘটনা। ঘটনা। দুইটা ঘটনার মধ্যে অপেক্ষাকৃত যেটা আগে ঘটে সেটাকে আমরা কোন ফর্মে ব্যবহার করি? পারফেক্ট। যেটা আগে ঘটে সেটা হ্যাভিং, পারফেক্ট স্যার। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাইলে আমরা এই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যদি দুইটা ঘটনার সাবজেক্ট আলাদা হয়। কি বলছি বলো? যদি দুইটা দুইটা ঘটনার ঘটনার সাবজেক্ট সাবজেক্ট আলাদা হয়। আলাদা হয়। আলাদা হয়। আমরা এটাকে কখনোই প্রেজেন্ট পার্টিসিপল নিতে পারবো না। কি নিতে পারবো না? আমরা কখনোই প্রেজেন্ট পার্টিসিপল নিতে পারবো আমরা না। কখনো আবশ্যিকভাবে আমাদেরকে পারফেক্ট পার্টিসিপল নিতে হবে। একটু খেয়াল করে দেখো। এবার অবশ্যই। চলো তোমার একটু, এবার তোমার বুঝতেই নিয়ম টিয়ম তো মাথায় পরে রেখো। এই যে বাক্যটা বললা, হি টুক এ পেন্সিল হি বিগিন টু ড্র, সাবজেক্ট কজন? একজনই স্যার। একজন। দা বয় ফিনিশ দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস, সাবজেক্ট কজন? দুই বাক্যের একজন। সাবজেক্ট একজন। এই জন্য আমরা এটা পারফেক্টও নিতে পারছি, আবার প্রেজেন্ট পার্টিসিপল নিতে পারছি। ফিনিশিং দা ওয়ার্ক, দা বয় লেফট দা প্লেস। ক্লিয়ার? এখন এই যে দেখো বাক্যগুলোতে ব্যাখ্যা শব্দে আছে, আমি যা বলছি এখানে, হ্যাঁ? বাক্যগুলোতে বলো, দা সান রোজ, ফগ ভ্যানিশ, সাবজেক্ট কি একজন? না স্যার, দুজন। দুইজন। তাহলে দা সান হ্যাভিং রাইজেন, ফগ ভ্যানিশ। বুঝছো কিনা? দা জি সান স্যার। হ্যাভিং, এই এটা কোন সেন্টেন্স ব্যবহার হচ্ছে? সিম্পল না কমপ্লেক্স? সিম্পল স্যার। সিম্পল। সিম্পল। এই যে সিম্পল এটা কিন্তু সেন্টেন্স। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। সিম্পল দা আগে সান কমার হ্যাভিং, ব্যবহারটা বলেন স্যার। বলবো আমি। যদি কমা ব্যবহার করো, স্যার ক্লাসে পড়তে মনে যেমন বাক্যের শুরুতে, সাবজেক্টের শুরুতে কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কোনো ফ্রেজ থাকলে একটা কমা দিতে হয়। কথাটা কি পরে ছিল স্যার? অবশ্যই পাংচুয়েশনে বলার কথা। জি স্যার। হ্যাঁ, তাহলে এই বাক্যে আমি যদি দুইটা বাক্য কেটে করছি, এই বাক্যের সাবজেক্ট হয়ে গেল ফগ। আচ্ছা, তাহলে দা দা সান হ্যাভিং রাইজেন ফগ ভ্যানিশ। এখন আমারে বলো, আমরা যে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলাম, পারফেক্ট পার্টিসিপলে দুইটা ঘটনা থাকে। অপেক্ষাকৃত আগের ঘটনাটা এখানে কোনটা আগে ঘটছে? দা সান রোজ এটা আগে ঘটছে। সূর্য আগে উঠছে। এখন তোমরা তো এটা সিম্পলে করছো, এখন আমার কাইন্ডলি এই বাক্যটারে কমপ্লেক্স করে দাও বিফোর আফটার ব্যবহার করে। The sun আগে had বিফোর, the sun had risen বিফোর before দা fog ফগ vanished. ফগ ভেনিশ, আর আফটার ব্যবহার করো ফগ ভেনিশড আফটার। দা সান Fog vanished রাইসেন after ফগ হ্যাড দা সান আশা করি ক্লিয়ার। ফগ ভেনিশড আফটার দ্য সান হ্যাড রাইজেন। ওকে, সময় এই বাক্যগুলা তাদের পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করো। এই বাক্যগুলো তাদের একটা বাক্য লিখো তাদের, কুইক কুইক। রেইন স্টপ, লিখে ফেলো খাতার মধ্যে। রেইন স্টপ উই স্টার্টেড আওয়ার জার্নি। আমি পারফেক্ট পার্টিসিপলের বাক্য লেখাটাকে খুব প্রিফার করি, কারণ এটা আমরা লিখি না, লিখতে পারি না। হ্যাভিং হ্যাভিং দিয়ে আমরা খুব কম বাক্য লিখি ফ্রি হ্যান্ড রাইটিং এ। তুমি যদি আমার কথা অস্বীকার না করো, তুমি যদি আর লিখছো, দেখো তো হ্যাভিং ব্যবহার করতে পারতেছো না। আমি ঠিক বলছি কিনা বলো তো দুইজন? জি স্যার, এখানে তো বি জি স্যার। নাম্বারটা। হ্যাঁ, আমরা পার্টিসিপল ব্যবহার করি ধুমাইয়া, কিন্তু পারফেক্ট পার্টিসিপলে যাই না, কারণ এই ব্যবহারটা আমাদের কাছে স্পষ্ট না। স্যার
স্যার এটা আমাদের অনেকের কাছে কঠিন লাগে এই জন্য স্যার আমরা ব্যবহার হুম করতে ভয় হুম পাই। মানে তুমি কিন্তু বিফোর আফটার দিয়ে ব্যবহার করতে সহজ পাও, কোনো সমস্যা নেই, কিন্তু এটারে তো পারফেক্ট পার্টিসিপল দিয়ে সিম্পলে বানাই ফেললে আর ওই স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয়, এটা আমরা মাথায় রাখতে পারিনি। সহজ কথা, দুইটা ঘটনা অপেক্ষাকৃত যেই ঘটনাটা আগে ঘটছে ওইটা হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপল দিয়ে দিবা, ঝামেলা শেষ। খাতা লিখে এগুলা টাইম দাও, তাড়াহুড়ো কিছু নেই, কোনো তাড়াহুড়া নেই। প্রত্যেকটা এখানে, কারণ এই এই অংশটা আমি হেভিং এর ব্যবহারটারে হাত চালু করতে চাই। আর কারোর যদি স্যার বুদ্ধি শীটটা শুদ্ধি দিলে থাকে, ভালো ভালো হবে মনে হ্যাঁ হয় স্যার। দিয়ে দেবো, গ্রুপে ক্লাসের পর দিয়ে দেবো। আর কেউ যদি থ্যাংক ইউ মাথায় স্যার। একটু ঠান্ডা রেখে দিয়ে কাজটা করতে পারবা, ওই পারফেক্ট পার্টিসিপল করে আবার এটারে বিফোর আফটার দিয়ে মিলাইলে কেমনে হবে। বিফোর এর পূর্বে পারফেক্ট পাস্ট ইনফিনিট, আর আফটার এর পরে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়। সরি, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, ভুল বলছি, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটার পরে এর পরে পাস্ট। আর স্যার দুই আগের পাশে আগে পরের পরে পারফেক্ট হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, লিখো, দেখো লিখে ভালো লাগতেছে কিনা। পারফেক্ট টেন্সের ব্যবহার করতেছো। দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন, অল ওয়ার স্যাটিসফাইড। সিম্পল কমপ্লেক্স দুইভাবে করো, সিম্পল কমপ্লেক্স কথা বললো না, দুইভাবে লিখো। হ্যাঁ। আর এগুলো একটু টান দাও। দ্য ফগ ওয়াজ ডেন্স, নো ওয়ান কুড সি হিজ ওয়ে। আমি জানি অনেকে ভুল করে ফেলবা টুকটাক করে, কিন্তু তারপরে লিখো। শুধু এটা কমপ্লেক্স সেন্টেন্সে লিখলে সেন্টেন্সটা কিভাবে লিখবো, সরি সিম্পল লিখলে কিভাবে লিখবো কমপ্লেক্সে। দ্য ফগ ওয়াজ ডেন্স, নো ওয়ান কুড সি হিজ ওয়ে থ্রু দ্য স্ট্রিট, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। দ্য বয় went to the office, went to office late, his boy called, এসপি ও হবে। বলবো আমি সামনে যাই। হ্যাঁ, এবার বুঝবা মোটামুটি। লাস্টটা করো, ইট হ্যাজ বিন 10 years, ইট হ্যাজ বিন 10 years, was built the house was built।
হি টুক লোন ফ্রম ব্যাংক, হি কোড স্টার্ট, বিশেষত ও নম্বরের তো পারলে লিখো, ও নম্বর। ই নম্বর পারলে বুঝবো যে ওকে। স্যার ও নাম্বার কি করবো, কমপ্লেক্স? হ্যাঁ, কমপ্লেক্সে লিখো, কমপ্লেক্স পারলে, যদি সিম্পল মনে হয় তোমার রিসিভ করা যাবে সিম্পলও করো। স্যার ওই যে হচ্ছে ওয়াজ থাকলে কি হ্যাভিং বিন ওয়াজ, বিং এটা হবে, এটাকে যদি বলতে। আচ্ছা আসো সমাধানের মধ্যে পেয়ে যাবে এখন। লেখা শেষ কিনা, মোটামুটি লিখছো কিনা? জি স্যার জি লিখছি। স্যার। ওকে ওকে। তো দেখো আমরা বের করতেছি কি, তাহলে দুইটা ঘটনার মধ্যে আবার রেইন স্টপ উই স্টার্টেড আওয়ার জার্নি, তাহলে আগে থামছে কোনটা? বৃষ্টি। তাহলে রেইন হ্যাভিং স্টপ, মনে রাখবা রে স্টার্টেড লিখবে, রেইন হ্যাভিং রেইন স্টপ হবে না, এই যে নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্টটা, অর্থাৎ এই সাবজেক্টটা হ্যাভিং এর পূর্বে বসবে। রেইন হ্যাভিং স্টপ উই স্টার্টেড আওয়ার জার্নি, দা বয় ফিনিশ দা ওয়ার্ক, তাহলে অবশ্যই দা বয় হ্যাভিং ফিনিশ দা ওয়ার্ক, বুঝছো না? দা বয় হ্যাভিং ফিনিশ দা ওয়ার্ক। আর হ্যাভিংটা শুরুতে বসবে না কেন, কি বলছিলেন? স্যার রেইনটা আগে কেন আনলাম? হ্যাঁ কোনটা? রেইন। হ্যাঁ রেইন রেইন। আগে, দা সান আগে, ও, এটা হ্যাভিং হলো, দা সানরাইজ। আমি আবার বলে রাখি, এটা কখনোই হ্যাভিং এর পরে দিতে পারবে না, হ্যাভিং রেইন স্টপ দিবা না। হ্যাঁ কিন্তু বুঝছো স্যার না? হ্যাভিং হ্যাঁ স্টপড রেইন কেন এবং হয় এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আচ্ছা, কারণ এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট, এটা মূলত বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এটা এটা এক ধরনের সাবজেক্টের স্থলাভিষিক্ত, হ্যাভিং এর পূর্বে যেটা বসছে না, এটা কিসের স্থলাভিষিক্ত বলো? সাবজেক্টের স্যার। সাবজেক্টে হ্যাঁ, স্যার। এগুলো সবগুলো পরবর্তী সাবজেক্টের। কমপ্লেক্স করলে সরাসরি সাবজেক্ট হবে, সেজন্য আমরা হ্যাভিংটারে পরে নেব। স্যার আর এই যে ওইটা তো আমরা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে হ্যাভিং টেকেন এ পেন্সিল, এখানে কি কোনো সাবজেক্টের স্থলাভিষিক্ত কিছু আছে নাকি সাবজেক্টটা পরে আছে? সাবজেক্ট পড়ে আছে সাবজেক্টে স্যার। পড়ে আছে। পরে আছে, সেজন্য আমরা হ্যাভিংটা দিয়ে শুরু করতে পারি। আর এখানে যেহেতু দুইটা সেপারেট সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু ভিন্ন, এই দেখে লেখা, দুটি কাজ যদি পরপর ঘটে এবং কাজ দুটির কর্তা যদি আলাদা হয়, তাহলে একটিকে নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করা হয়। নমিনেটিভ অ্যাবসলিউটে প্রথমে সাবজেক্টটা ব্যবহার করতে হয় আর কি। ওকে, চলো প্র্যাকটিস আগে আগে দেখে নিই তোমার সাথে মিলছে কিনা। দা স্যার বয় স্যার স্যার ফিনিশ দা ওয়ার্ক, নমিনেটিভ, স্যার নমিনেটিভ ওইখানে অ্যাবসলিউট এটার অর্থ কি? পারফেক্ট স্যার পার্টিসিপলকে, পারফেক্ট পার্টিসিপলটাই নমিনেটিভ অ্যাবসলিউট, স্যার ওই একটা টার্ম সেন্টেন্সটা আর কি। এভাবে লেখা যাবে না যে হ্যাভিং রাইজেন দ্য সান ফগ হুম, ভ্যানিশড, এভাবে লেখা যাবে না না তাহলে? এভাবে লিখো না, না লিখো না, এভাবে লিখো না। এভাবে লিখতে শুধু গেলে অনেক জায়গার মধ্যে এই অর্থ, এটার অর্থ তো মিলে গেছে আর কি, কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে দেখবে যে অর্থের একটা মানে অসামঞ্জস্যতা দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। তার মানে স্যার যখন দুইটা সাবজেক্ট একই হবে তখন যদি আমি লিখি তখন ওইভাবে লিখতে পারবো। এইভাবে লিখবা। হ্যাঁ, মানে অর্থাৎ আগে সাবজেক্টটা নিয়ে আসবা, দা বয় ফিনিশ দা ওয়ার্ক, তাহলে দা বয় হ্যাভিং ফিনিশ দা ওয়ার্ক হিজ বস বিকেম হ্যাপি, দা ওয়ার্ক ওয়াজ ফিনিশ দে ওয়েন্ট হোম, তাহলে বলো এইটা কি কেউ কি লিখছিল? দা ওয়ার্ক ওয়াজ ফিনিশ, হ্যাঁ স্যার বিন দিয়ে লিখছি। হ্যাভিং বিন দিচ্ছ কিনা? কারণ ওয়ার্কটা কি, ওয়ার্ক কি নিজে নিজে ফিনিশ হয়েছে নাকি কারোর মাধ্যমে ফিনিশ হয়েছে? কারো মাধ্যমে ফিনিশ হয়েছে স্যার। কারণ স্যার প্যাসিভ। হুম, passive, ঠিক আছে। প্যাসিভ জি স্যার। ওকে, তারপরে আই ওয়াজ লেট দ্য টিচার পানিশ মি, বলো কোনটা দিবা? স্যার মানে বিং হয়েছে হ্যাভিং বিন এর পরিবর্তে লেখা যায়। হ্যাঁ, ও, এখানে মানে ওয়াজকে আমরা হ্যাভিং বিন কেন নিলাম বলো? ওয়াজ হলো মূল ভার্ব, আমরা যদি পারফেক্ট পার্টিসিপল করি তাহলে হ্যাভিং এর পরে মূল ভার্বের কোন ফর্ম বসাইতে হয় বলো? ভিতরি। ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা, স্যার আবার একটু বলুন স্যার প্লিজ। স্যার আমার কোশ্চেন ছিল স্যার হ্যাভিং বিন এর পরিবর্তে বিং বসানো যাবে এটা?
ও এটাতে এই দুইটার আনসার বিং বসাইছি কেন সেটা বলতেছো? জি স্যার। এটা ইনফর্মাল ইউজের লিখবা। এটা ফর্মালি এইগুলা যেহেতু দুইটা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্টে অবশ্যই তুমি ফার্স্ট প্রায়োরিটিতে কি লিখবা বলো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে কি বলা যায় হ্যাভিং বিন এর বিকল্প হচ্ছে বিং? হেভিং না, এটাতে অপশনাল নিয়ে নিও। আমি এটা ইনফর্মালি মানে এই বাক্যটা ভুল না, এই জন্য আমি এটা অপশনাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু অবশ্যই তুমি যদি আমার একজন বলো দুইটা ভিন্ন সাবজেক্ট, দুইটা আলাদা ঘটনা, প্রেজেন্ট পার্টিসিপল নিবা নাকি পারফেক্ট পার্টিসিপল নিবা? অবশ্যই পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল নেবো স্যার। পারফেক্ট পার্টিসিপল নিব। টুডে ইজ সানডে আই ডু নট গো টু স্কুল, তাহলে বলো টুডে ইজ সানডে। তাহলে টুডে ইজ সানডে, ইজ কে আমরা হ্যাভিং বিন কেন করলাম একজন বলো? হ্যাভিং এর পরে বিন কেন দিলাম? স্যার বিভাগ ইজের কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ ইজ এম ইজ আর ওয়াজ, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, আর বিন হইলো পাস্ট পার্টিসিপল ফর্ম। কে যে আনমিউট করো না তোমার পাশে সাউন্ড থাকলে। তাহলে টুডে হ্যাভিং বিন সানডে আই ডু নট গো টু স্কুল। আরেকবার আল্লাহর হস্তে এটা একটু বাক করো। এই বাক্যগুলা খুবই চমৎকার। আমি মনে করি যে রিটেনে আমাদের যে সেন্টেন্স মেকিং এর জন্য এগুলো ভালোভাবে কাজে লাগাইবা। টুডে ইজ সানডে আই ডু নট গো টু স্কুল, কেউ যদি না লেখা থাকো প্লিজ এই বাক্য লেখা রাখো, টুডে ইজ সানডে আই ডু নট গো টু স্কুল। রবিবার, আজ রবিবার হওয়ায়, ঠিক আছে কিনা, আমি স্কুলে যাই নাই। টুডে বিং সানডে লিখলেও হবে, কিন্তু আমি এই ব্যবহারটা শিখাইতেও চাই না। এটা ভেরি ইনফর্মাল। তুমি ব্যবহার করবা টুডে হ্যাভিং বিন সানডে। এই যে ইজটা হ্যাভিং বিন হয়েছে, আই ডু নট গো টু স্কুল কোনো সমস্যা নাই, আমি স্কুলে যাই না। ঠিক আছে, তাহলে আহ, এরপরে কি টুডে, এই যে হ্যাভিং কেন দিলাম টুডের পরে? ইজটাকে আমরা পারফেক্ট, ইজ ইজ মানে ইজ হলো কেমনে, হ্যাভিং হলো পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং, তারপরে ইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। স্যার, যদি এই বাক্যটাকে সিম্পল করতে বলে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলি আই সিম্পল ডোন্ট স্কুল অন সিম্পল সানডে। করছি। এই টুডে হ্যাভিং বিন সানডে, এটা কি কমপ্লেক্স? না না, না সেটা সিম্পল। না, সেটা না, মানে পারফেক্টে না, যদি না করে যদি ডিরেক্টলি ভাবে করি আই ডোন্ট গো টু স্কুল অন সানডে, হ্যাঁ, সমস্যা নেই। মানে আমি তো সেটাই। মূলত হ্যাঁ এটাই করব, কিন্তু তাতে সমস্যা নেই, কিন্তু যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর কি। হ্যাঁ, দ্য এগ্রিমেন্ট ওয়ার সাইন অল ওয়ার স্যাটিসফাইড, এটা কি লিখছিলে তোমরা? দেখো তো তোমার উত্তরের সাথে মিলে কিনা। দ্য এগ্রিমেন্ট হ্যাভিং হ্যাভিং সাইন দিছো নাকি হ্যাভিং বিন সাইন দিছো সেটা বলো। স্যার হ্যাভিং সবগুলাতেই বিন তো সাইন। হ্যাভিং প্রথমে দিয়ে করে ফেলছি, মানে সবগুলাতেই হ্যাঁ, মানে ও অভ্যস্ত ওইভাবে। আসলে এই জিনিসটা হঠাৎ করে আচ্ছা, মানে এগ্রিমেন্ট হ্যাঁ, জিনিসটা সামনে হ্যাভিং পিছনে, এটা কেমন জানি অড লাগতেছে আর কি। মানে অড সবগুলাতেই লাগতেছিল হ্যাভিং প্রথমে ইউজ করে। হ্যাভিং হ্যাভিং দ্য সান, হ্যাভিং স্যার দ্য এগ্রিমেন্ট সাইন। হ্যাঁ, স্যার যদি হচ্ছে সাবজেক্ট দুটো ডিফারেন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা ফার্স্টে লিখে দেন আমরা হ্যাভিং লিখবো, আদারওয়াইজ যদি আমরা সাবজেক্ট সেম থাকে সরাসরি সেভিং তাহলে দিয়ে, আমরা সরাসরি আমরা সাবজেক্ট যদি সেম থাকে তাহলে হেভিং দিয়ে শুরু করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সাবজেক্ট ডিফারেন্ট হয়, দুইটা সাবজেক্ট ভিন্ন হয়, তাহলে আমরা পারফেক্ট পার্টিসিপলের আগে এই সাবজেক্টের স্থলাভিষিক্ত শব্দটাকে ব্যবহার করব। আমরা বলবো না হ্যাভিং বিন সাইন দ্য এগ্রিমেন্ট, হ্যাভিং দ্য এগ্রিমেন্ট বিন সাইন, এইভাবে ব্যবহার করবো না। আমরা ব্যবহার করবো দ্য এগ্রিমেন্ট হ্যাভিং বিন সাইন অল ওয়ার স্যাটিসফাইড। কথা বুঝছো? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। এটা কি লিখছে একজন বলো, দ্য ফগ ওয়াজ ড্যান্স। The fog having been dense, কমা no one নো ওয়ান could কোড। seeing his way. ওকে, আমরা এখানে হ্যাভিং বিন এ দিবে, আমি যদি পার্টিসিপল ইয়ে করছি আর কি, হ্যাভিং বিন। ওকে, তারপরে হলো কমপ্লেক্স করলে কেমনে করব? হ্যাঁ, স্যার অ্যাজ এটা অ্যাজ কমপ্লেক্স দিয়ে করলে, করছি স্যার, এটা অ্যাজ দিয়ে কমপ্লেক্স করছি। করলে কি করবো বলো, দ্য ফগ ওয়াজ স্যার এইভাবে ড্যান্স। করছি, as the অ্যাজ দ্য fog ফগ was ওয়াজ ডেন্স নো ওয়ান কুড নট, এটা এইভাবে থ্যাংক করছি ইউ, স্যার। থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ দ্য, অথবা নো ওয়ান কুড সি হিজ ওয়ে থ্রু দ্য স্ট্রিটস বিকজ দ্য ফগ ওয়াজ ড্যান্স, অ্যাজ সিন্স বিকজ দিলে হবে। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড আওয়ার বস, তাহলে দ্য ওয়ার্ক হ্যাভিং, আচ্ছা আমরা এখানে হ্যাভিং কমপ্লিটেড ব্যবহার না করে হ্যাভিং বিন কমপ্লিটেড কেন ব্যবহার করলাম একজন বলো। স্যার ওয়াজের পাস্ট এটা পার্টিসিপল passive ফর্ম। স্যার, ওয়াজ কাজটা প্যাসিভ নিজে ফর্মে নিজে করে আছে না স্যার, স্যার। কাজ কারো প্যাসিভ দ্বারা ভয়েস, সম্পাদিত প্যাসিভ হয় না।
প্যাসিভ ভয়েস, হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ। মাদার কুক ফুড, তাহলে হ্যাভিং কুক ফুড। আচ্ছা, এখন আমার একটু প্রশ্ন করো, মাদার হ্যাভিং কুক ফুড না ব্যবহার কইরা আমি হ্যাভিং, শুধু হ্যাভিং কুক ফুড ব্যবহার কেন বলছি? কারণ এই দুই বাক্যের সাবজেক্ট কয়জন বলো? সাবজেক্ট সেম আনসার সাবজেক্ট এখানে সেম মাদার স্যার। সাবজেক্ট সেম, সাবজেক্ট সেম, থ্যাংক ইউ, সাবজেক্ট সেম। একটা দুইভাবে করা যাবে স্যার আবার এখানে। এটা অ্যাক্টিভ ফর্মেও আছে স্যার। হ্যাঁ, একটি ফর্ম। এবং কুকিং ফুড মাদার কল্ড আস। আচ্ছা, হি টুক লোন ফ্রম ব্যাংক হি কুড স্টার্ট এ নিউ বিজনেস, এটা কেউ কিছু লিখছো? টেকিং লোন ফ্রম ব্যাংক, হ্যাঁ, টেকিং, টেকিং অথবা হ্যাভিং বিন Having এই taken. হ্যাভিং হ্যাভিং টেকেন। হ্যাভিং টেকেন Having taken, sir. এখন আমরা বলো এখানে কি সাবজেক্ট কয়টা, একই না? একই সাবজেক্ট স্যার। ওকে। আর একটা হলো যে এইটা, এটা ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, এটা কি লিখছো? একজন বলো। স্যার হ্যাভিং বিন 10 ইয়ার্স Sir, দ্য the হাউস হ্যাঁ, sir, the ওয়াজ house was বিল্ট। the house was built for 10 years. আচ্ছা বলো, আর কেজন বলো। একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা এটাতে আমরা যদি বলো শুরুতে হ্যাভিং ওই যে ওইটার মতো নিয়ে আসো, তাহলে কিন্তু মিলবে না। ইট হ্যাভিং বিন 10 ইয়ার্স, ইটস এ অ্যাবসার্ড সেন্টেন্স। স্যার এটা ম্যাক্সিমাম বুঝছো ভুল কিনা? হয়েছে। এটা আমি জানতাম যে এইখানে কারবার একটা ঘটাই ফেলবা, কারণ ইট হ্যাভিং বিন দিয়ে ফেলছো। যা লিখছো এই বাক্যে তুমি কি বুঝাইছো আমারে বলো, মানে এটা একটা মানে মানে স্যার তালে তালে এটাতেই লিখছো আর কি। আটকাইছিলাম তালে তালে মানে অনেকে যারা লিখে ফেলছো না, এটা একটা মানে সন্দেহ সন্দেহ লিখে ফেলছো আর কি, তাই না? Sir, the লিখি নাই house স্যার। was দেখছি built for the 10 house years. has এটা কি been হবে না? built since 10 years. হ্যাঁ, ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, দ্য হাউস ইজ এ হ্যাভিং বিন বিল্ড। এখন আমার আগে বলো, অপেক্ষাকৃত দুইটা ঘটনা, 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স, এই 10 ইয়ার্সটা আগে নাকি 10 ইয়ার্সের আগে দ্য হাউস ওয়াজ বিল্ট আগে স্যার। হাউসটা বিল্ড হয়েছে? 10 ইয়ার্সের ঘটনাটা আগে, 10 ইয়ার্সটা আগে নাকি বিল্ডিংটা আগে হয়েছে? বিল্ডিংটা দুইটার আগে মধ্যে হয়েছে। বিল্ডিংটা আগে হয়েছে স্যার। 10 ইয়ার্স তো পরে বিল্ডিং হয়েছে, তারপরে 10 বছর কাটছে। অতএব যেটা অপেক্ষাকৃত আগে ঘটে সেটাই পারফেক্ট পার্টিসিপল হয়। ইট হ্যাজ বিন 10 ইয়ার্স দ্য হাউস হ্যাভিং বিন বিল্ড। এখন বলো আমারে হ্যাভিং বিল্ড না দিয়া হ্যাভিং বিন বিল্ড কেন ব্যবহার করছি বলো? প্যাসিভ ফর্মে আছে স্যার। আই নো, Passive, sir. তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না, সুন্দর করে যারা মিস করছো, ভুল লিখছো তারা আবার লিখো। হাউস তো একা একা হবে না, আমাদের কাউকে তো বানাইতে হবে। হুম হুম হুম, লেখা রাখো। এবং 1 নম্বর অপশনটি বেটার। সিন্স এর ওইটার জন্য নাকি? For দিয়ে বললে হবে না স্যার, যে house has been built for 10 years. আরে করা যায়, কিন্তু পারফেক্ট পার্টিসিপল কি ব্যবহার করছো? আমার তো কথা ছিল পারফেক্ট পার্টিসিপল, কত ভাবে তো সিম্পল করা যায়, কিন্তু আমি ও বলছি পারফেক্ট পার্টিসিপল না ব্যবহার স্যার, করে। ওইটা বুঝছো বিষয়টা? আমার জি স্যার। ইনস্ট্রাকশনে ছিল পারফেক্ট পার্টিসিপল, ইউজিং পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই বাক্যটা আশা করি তোমার চোখ কান খুলছে। অনেকে যারা মানে গদ বাঁধা একটা মানে তালে তালে দিছো তারা বুঝছো যে 10 বছরের বিষয়টা আর বিল্ডিং তৈরি হওয়ার বিষয়টা, এর মধ্যে অপেক্ষাকৃত আগের ঘটনাটা হলো কোনটা? স্যার বিল্ডিং এখানে কি তৈরি দ্য হওয়াটা। হাউস হ্যাভিং বিন বিল্টটাকে আগে লেখা যাবে? কোনো সমস্যা নাই, ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, দ্য হাউস হ্যাভিং বিল, এটা মানে ইট হ্যাজ বিন 10 ইয়ার্স দিলে আগে দিলে সুন্দর হয় আমি মনে করি। বাক্যর গতিময়তা তো বিষয় আছে। ইট হ্যাজ বিন 10 ইয়ার্স দ্য হাউস হ্যাভিং বিন বিল্ড, হ্যাভিং বিল্ড পড়লে হবে না, হ্যাভিং বিন দিতে হবে। ওকে, ডান। স্যার একটু লিখে নেই স্যার। ও লিখো নাই, লিখো লিখো, পরে আবার শীট দিলে খুঁজে বের করে লেখার চেয়ে এই বাক্যটা লিখো সুন্দর করে। অপশন এ নম্বর এটা নিবা, বি নম্বর এটা নেওয়ার দরকার নেই। ওকে, ইনফিনিটিভ বা ইন অর্ডার টু ব্যবহার করে। উই ইট উই লিভ, আশা করি এগুলোতে সমস্যা নেই। উই ইট টু লিভ নাকি? জি হি স্যার। হ্যাজ এ লার্জ ফ্যামিলি হি মাস্ট মেনটেন ইট, বলো। বলো না। He has a large family We to eat maintain. in order to live. ইন অর্ডার টু হ্যাঁ, লিভ। We in eat order to offer to every in order. cricket team has a captain to lead the other players, তাই না? জি স্যার।
হি হ্যাড নো মানি টু বাই বুকস, আশা করি হিজ ফাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, তাই না? দ্য রোভার স্যার টুক আউট এ নাইফ টু ফ্রাইটেন দ্য ওল্ড ম্যান, আশা করি ক্লিয়ার, এগুলোতে সমস্যা নেই। এই পার্টটা খুবই সহজ। তাতেই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ করে ফেলো। হি উইল কাম হিয়ার, ইট ইজ শিওর। হি উইল শিওরলি কাম হিয়ার। হি ফেইল্ড, ইট ওয়াজ Sure, আনফরচুনেট। হি He failed আনফরচুনেটলি unfortunately failed. ফেইল্ড। স্যার এখানে কি আনফরচুনেটলি বলার পরে একটা কমা দিব? দরকার নেই, এটা হলো হি আনফরচুনেটলি ফেইল্ড। এই যে হি আনফরচুনেটলি, আমরা জানি মূল অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা সাবজেক্ট মূল ভার্বের পূর্বে, অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে, দুই ভার্বের পরে বসে, মনে আছে কিনা? তবে শুধু আনফরচুনেটলি প্রথমে দিয়ে সাবজেক্ট লিখে তখন কমা হবে। হুম। দুটি স্যার বিপরীত ধর্মী, আনফরচুনেটলি কথা বলতে স্যার কমা দিতে হয় স্যার। এইটার কথাই আমি বলতেছি, এটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলো, এই দুইটা বাক্যের সিম্পল কমপ্লেক্স করে ফেলো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হি ইজ উইক, হি স্টিল ওয়ার্ক, হি মেড এ প্রমিস, হি ডিড নট কিপ ইট। প্লিজ কাইন্ডলি দুইটা বাক্যের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লিখো। He আমি is মনে করি too স্যার weak. বলবো নো 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 নো, being একটা weak, টাইম নাও, সবারই টাইম দাও। বলবো? স্যার আমি বলি, হ্যাঁ বলো। হি ইজ টু উইক টু স্টিল ওয়ার্কস। হুম। হ্যাঁ, হি ইজ তবে উইক যে টু, হি ইজ উইক টু স্টিল ওয়ার্ক। He is weak but still work. স্যার আমি ইনস্পাইট sir ডিসপাইট দিয়ে he is করেছি স্যার। weak, sir he is weak but স্যার still আমি works, স্পাইট অফ দিয়ে আর ফেলেছি। হচ্ছে though he is weak but still works, আর in spite of being weak he still works. আমি বললে কি, যদি দুইটা বিপরীত ধর্মী বাক্য, আমি বলছি আমাদের উপরে কথা, দুটি বিপরীত, একজন একটু পরে শোনাও, এই কথাটা গতকালকেও আমি বলছি। বলো, এই নিয়মটা থেকে একটা প্রশ্ন আসবে, এই নিয়মটা থেকে দুইটা বা তিনটা প্রশ্ন, শেষ, কোনো নিয়ম নাই। সিনথেসিস অফ সেন্টেন্স যদি আসে, এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন তো লিখতে পারবা। একজন বলো। দুটি বিপরীত ধর্মী ভাবাপন্ন বাক্যকে সাধারণত ইনস্পাইট অফ বা ডেসপাইট, দো অর অলদো, বাট দ্বারা যুক্ত করে এক বাক্যে পরিণত করা যায়। তবে যৌক্তিক থামো, এবার আমার বলো, ইনস্পাইট অফ ডেসপাইট, এটা কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে, সিম্পল Simple সেন্টেন্স। sentence. সিম্পল সেন্টেন্স স্যার। হ্যাঁ, কমপ্লেক্স দো, কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স স্যার। এবার বলো সেন্টেন্স। এরপরে। তবে যৌক্তিক সামঞ্জস্যপূর্ণ দুটি সাধারণ বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ, হুম, সিন, বিকজ, অ্যান্ড, অ্যাজ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দ্বারা যুক্ত করে এক বাক্যে পরিণত করা যায়। আশা করি ক্লিয়ার। ওকে, তো চলো দেখো, এটা আশা তোমরা দেখো। তাহলে হি ইজ উইক, হি স্টিল ওয়ার্ক, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং উইক, যদি ভুল না করো, ইনস্পাইট অফ হিজ উইকনেস অথবা ইন স্পাইট অফ হিজ বিং উইক, মানে দুর্বল হওয়া সত্ত্বেও হি স্টিল ওয়ার্ক। Sir in যা যে, spite of being weak হবে না? আচ্ছা এই যে In দেখো কই না, spite of আমি being weak. ইন স্পাইট অফ বিং উইক দাও আর হিজ দাও, কোনো সমস্যা নাই, হিজ দিলে হবে, বুঝছো কিনা? ইনস্পাইট অফ হিজ বিং উইক অথবা ইনস্পাইট অফ বিং উইক, কোনো সমস্যা নেই, হিজ দিলে তার জি হবে, স্যার। আর হিজ না দিলেও সমস্যা নেই। আর যদি ইনস্পাইট অফ হিজ বিং ব্যবহার না করো, তাহলে ডিটারমিনারের পরে অবধারিত ভাবে আমার কি দিতে হবে বলো? নাউন। তাহলে ইন স্পাইট অফ হিজ উইকনেস হি স্টিল ওয়ার্ক, দো হি ইজ, কমপ্লেক্স দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব, দো হি ইজ উইক, হি স্টিল ওয়ার্ক, দুইটা ফাইনাইট ভার্ব আছে। কম্পাউন্ডে হি ইজ উইক, হ্যাঁ,
বাট হি স্টিল, হিটা কেন উজ্জ্বল রাখছি কি মনে আছে? কম্পাউন্ড স্যার ওই যে সেন্টেন্সে এন্ড এবং কমা বাট দেওয়ার ঝামেলাটা না সাবজেক্ট থাকার কারণে। সাবজেক্ট একই হলে এন্ড, পরটা উজ্জ্বল করে রাখা যায়। একই সাবজেক্ট হলে এন্ড এবং বাট উজ্জ্বল থাকে। হি মেড এ প্রমিস, হি ডিড নট কিপ ইট। তাহলে ইন স্পাইট অফ মেকিং এ প্রমিস, মাথায় আল্লাহর রাস্তায় মাথায় ঢুকাও, ইন স্পাইট অফ প্রেমিস বইলা ফেলো না, ইন স্পাইট অফ মেকিং এ প্রমিস, বুঝছো কিনা? ইন স্পাইট অফ মেকিং এ প্রমিস হি ডিড নট স্যার কিপ এখানে ইট। হিজ দিলে কি ভুল হবে? ইনস্পাইট অফ হিজ মেকিং এ প্রমিস। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হি ইজ দিতে পারো। দো হি মেড এ প্রমিস, বুঝছো কিনা? হি ডিড নট কিপ ইট, হি মেড এ প্রমিস বাট ডিড নট কিপ ইট। হি ওয়াজ ইল, হি কুড নট কাম টু স্কুল। তাহলে বিং ইল, আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা বলো, এটা কি ভিন্নধর্মী ঘটনা? হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল, না স্যার, এটা কি? এটা হলো যৌক্তিক ভাবে হি ওয়াজ ইল, ঠিক না? অসুস্থ হলে তো তাহলে স্কুলে যাবেন, এটা স্বাভাবিক স্যার। হ্যাঁ, তাহলে আমরা তাহলে বিং ইল হি কুড নট গো টু স্কুল। কেউ কি আমার বলবা বিং ইল ছাড়া আমি এটা সিম্পল আর কিভাবে বানাইতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া? স্যার ওই তো, হ্যাভিং বিন ইল। থ্যাংক ইউ। যদি তোমাদেরকে লেকচার লিখতে দেওয়া হয়, বিং ইল লিখবা নাকি হ্যাভিং বিন ইল লিখবা, কোনটা বেশি হ্যাভিং সুন্দর? বিন ইল লিখবো স্যার। স্যার হ্যাভিং বিন ইল। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম টু স্কুল, হি ওয়াজ ইল খোলা এন্ড আছে। কুড নট কাম। ওকে, তাহলে এখন আমার সাথে একটু বলো একজন, দুইটি বিপরীত ধর্মী দুটি বিপরীত ধর্মী বাক্যকে সংযুক্ত করতে আমরা কি কি ব্যবহার করি? দুইটি বিপরীত ভাবাপন্ন বাক্যকে কি কি? ইন স্পাইট অফ, ডেসপাইট, দো অলদো এবং বাট। অনুবাদ করার সময়ও মনে রাখবা, ট্রান্সলেশন করার সময়ও যদি এটা দেখবা, আমি কি ইনস্পাইট অফ দিয়ে করলে ভালো লাগে নাকি দো অলদো নাকি বাট ব্যবহার করলে? এই কথা শোনো, বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলেই এগুলাতে মনে রাখবা যে হ্যাঁ, আহ, কোন না না, দাঁড়াও, আহ, তোমার ওই পাস করা সত্ত্বেও, এম এ পাস জ্ঞান লাভ করতে পারেনি, কথা বলছে কিনা? এম এ পাস করা সত্ত্বেও, এখন ইনস্পাইট অফ হিজ পাসিং এম এ হি কুড নট রিসিভ নলেজ, এটা আমি চাইলে কি শুধু সিম্পলেই করব নাকি চাইলে আমি এটাকে কমপ্লেক্স কম্পাউন্ডও করতে পারবো? বলো। কমপ্লেক্স কম্পাউন্ডে করা যাবে স্যার। তো এটাতে আমার ফ্লুয়েন্সিটা ভালো থাকে। হ্যাঁ, আরেকজন বলো তো, বিপরীত ধর্মী বাক্যকে আমরা কি কি দিয়ে সংযুক্ত করি? ইনস্পাইট, ডিসপাইট, দো অলদো আর বাট। But আর লজিক্যাল হইলে প্রেজেন্ট পার্টিসিপল দেবো এক পাশে, সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল দেবো, অ্যাজ দিয়ে সিন্স দিয়ে করি স্যার। as since because, এই বিফোর আফটারও সেম লজিক্যাল কনসিকুয়েন্স, সমস্যা নাই। বিফোর আফটার, as since because, বিফোর আফটার, এগুলো ওকে। তারপরে আসো, উম, কই, হোয়েন অ্যাডভার্বিয়াল যুক্ত ক্লজ ব্যবহার করে দুটি বাক্যকে সংযুক্তিকরণ। একটু পরে দেখো তো, প্রথম বাক্যটা পড়ো। দ্য স্টুডেন্টস মেড এ নয়েজ, সাডেনলি দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। এই দুইটা বাক্য লিখো দেখি। বিনা লিসেন টু দ্য অডিও, তিনটা বাক্য পাওয়া গেছে, তিনটা বাক্য সাবজেক্টের চোখের সামনে, তিনটা না চারটা বাক্য। আমি দিয়ে দেখি, লেখা দেখি তো কমপ্লেক্স, হোয়েন যুক্ত বাক্য ব্যবহার করে কমপ্লেক্স। টেক ইউর টাইম, তাড়াহুড়ার কোনো কারণ নাই। চারটায় চারে চার পাইলে আলহামদুলিল্লাহ।
হয়েছে স্যার। তোমরা লিখতে পারছো কিনা কেউ? লিখছি স্যার। ওকে, তো এখন দেখি দেখি কতটুকু তোমাদের এক্স্যাক্টলি হয়েছে। হুম, বিন আচ্ছা, ওকে, দ্য স্টুডেন্ট মেড এন ওয়াইজ সাডেনলি। আচ্ছা, তাহলে হোয়েন যুক্ত ক্লজ, আমরা হোয়েনের নিয়মটা কি কেউ বলতে পারবো কিনা? হোয়েন যুক্ত ক্লজ কখন আমরা ইয়ে করি, হোয়েনের বিষয়টা কি? স্যার সময়ের উল্লেখ থাকতে হবে স্যার। সময় মানে তখন কোন টেন্সে দুটি যাবে? কাজ সংগঠিত হয়ে একটু আগে পড়ে। স্যার দুইটা দুইটা কাজ চলমান দুইটা থাকবে সেম আর কি। টেন্সেই হবে। স্যার যেটা আগের পড়ো কাজ। পড়ো পড়ো, আগে আগে পরের স্যার পরের ওয়েন বিষয় আগে বলো। পড়ো, অ্যাবসেন্স হোয়েন তিনটা একই কথা, বলো। হোয়েন হোয়াইল দুইটাই বলো, হ্যাঁ। দুটি সেন্টেন্স নিয়মটা আগে বলো একটু। দুটি সিম্পল সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে একটিকে পাস্ট কন্টিনিউয়াস এবং অপরটিকে পাস্ট ইনডিফিনিটে রেখে হোয়েন কনজাংশন ব্যবহার করে একটি বাক্যে পরিণত করা যায়। করা যায়। এখন আমার বলো, কোনটারে কন্টিনিউয়াস নেবা? যেটা যে কাজটা চলমান মনে হয় তোমার কাছে, এইটাই আমরা কন্টিনিউয়াস নেবো, তাই না? তাহলে বলো, জি দ্য স্যার। স্টুডেন্ট মেড এ নয়েজ সাডেনলি দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। এবার বলো কার কাজটা ইয়ে ছিল? When the students were making a noise, suddenly the হ্যাঁ, teacher came into the class. তাহলে when the students were making a noise, এটা ছিল মূলত চলমান ক্লাস। ওয়েন যদি আগে দেই তাহলে কি সমস্যা কমা হবে? দিতে হবে, ওয়েন কমা দিবা কমা দিবা। সাডেনলি কি স্যার দেয়া লাগবে নাকি সাডেনলি স্কিপ করতে পারবো? স্যার এখানে প্রথমটার সাথে হোয়েন দিলে কি সমস্যা হবে? স্যার মিউট হয়ে গেছেন। চেঞ্জ হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। স্যার ফোনে কথা স্যার বলতেছেন। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার ফোনে কথা বলতেছেন। দ্য স্টুডেন্টস মেড এ নয়েজ সাডেনলি দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। যেই কাজটা মানে চলমান, এটা। এখন আমার বলো, ওই কমার বিষয়টা বলছো, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ বাক্যে শুরুতে দেই তাহলে আমরা কি করব? কমা দিব। হোয়েন দ্য স্টুডেন্টস স্যার এখানে ওয়ার প্রথম মেকিং এ, শুরুতে হোয়েন দিলে স্যার কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, সুন্দর হবে আরো। হোয়েন দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ, কমা, দ্য টিচার, বুঝছো বিষয়টা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ বাক্যে শুরুতে থাকলে কমা হবে। সেকেন্ড, সেকেন্ড একটু পরে শোনো। স্যার সাডেনলি কি অমিট করে দিতে পারবো? কো সাডেনলি ওমিট করছো কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। when the teacher were making a noise suddenly the omit the teacher, আচ্ছা, দাঁড়াও, সাডেনলি কোন জায়গায় বসালে সুন্দর হয়? দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস when, ও দ্য টিচার, স্যার বাক্যের শুরুতে দেন স্যার। স্যার সাডেনলি শুরুতে দ্য আছে, টিচার শুরুতে কেম ইনটু দ্য ক্লাস। আছে। এস ইউ, ওমিট করার তো দরকার নেই, তাই না? ভুলে গেছে আর কি, এস ইউ ডাবল ডি ই এন এল ওয়াই, সাডেনলি দ্য টিচার, ঠিক আছে না? এবার কমা হবে স্যার। স্যার এখন না না, কেন কমা দিবা? এখানে কমা দিবা কেন? অ্যাডভার্বিয়াল স্যার শুরু এখানে জানলে কমা কমা হবে দেবো। না? ও সাডেনলি শুরু জানলে কমা লাগবে না। এই সমস্ত শোনো, অ্যাডভার্বিয়াল মানে ওই অ্যাডভার্ব যেগুলো তোমার টাইমকে ইন্ডিকেট করে, হ্যাঁ, বুঝছো কিনা? এভরিডে, এভরি মোমেন্ট, এই সমস্ত দিলে অ্যাডভার্ব দিতে হয় না, মানে কমা দিতে হয় না। এইখানে একটা শিথিলতা আছে, বুঝছো বিষয়টা? ওকে, হ্যাঁ। দ্বিতীয় লাইনটা বলো, বিনা, Bina একটু পরে শোনো। listened হুম, to the radio last evening. In the middle of the program, a friend came to see her. আচ্ছা, তাহলে আমি কোনটা এই হোয়েন দিয়ে আমি কোন অংশটা ইয়ে করলাম?
তোমরা স্যার কি মিলাইতে কিন্তু পারছো? এখানে তো হচ্ছে হুম, লাস্ট ইভিনিং, মানে ওই যে আমরা একটা পড়ছিলাম না যে ইয়েস্টারডে বা এরকম কিছু দেয়া থাকলে এটা পাস্ট ইনডিফিনিটে বলতে হবে। আচ্ছা, পাস্ট মানে পাস্ট টেন্সে যাবে, এটা অবধারিত সত্য কথা। কিন্তু ধরো গতকাল রাত আমি মুভি দেখছিলাম, গতকালকে রাতে আমি মুভি দেখছিলাম, এই কাজটা চলমান ছিল কিনা বলো? তাহলে লাস্ট জি স্যার, থাকলে চলমান। এটা পাস্ট টেন্সেই হবে, এটা সত্য কথা। কিন্তু এর মধ্যে চলমান ঘটনা হইতে পারে, কাজটা আমি অলরেডি ফিনিশ করে ফেলতে পারি, এরকম হইতে পারে। বুঝছো বিষয়টা? ওকে। জি স্যার। হুম, মনীষা বলো, মনীষা। Monisha did her homework at night. Suddenly lights went off. হ্যাঁ, তাহলে দ্য লাইট পয়েন্ট অফ when Monisha was doing her homework, অথবা আমরা যদি নিতে পারি when Monisha was doing her homework at night, suddenly the কি বলো, লাইট went off। Lights went off. went off, হ্যাঁ। মালা ইউজ। Mala used her bicycle yesterday. হুম On the way, হুম the front wheel fell off. হুম বলো। On the way, the front wheel fell off when Mala was using her bicycle. বলো কোন কাজটা চলমান ছিল? স্যার বাইসাইকেল মানুষের চালাচ্ছে, বাইসাইকেল ইউজ করছিল এটা। হ্যাঁ, এই যে এই লাইনটা বলো, হি স এ লায়ন, হি ফ্লেড অ্যাওয়ে। এটার একটু তিনটা বাক্যে ভাগ করো আমার। স্যার এখানে হ্যাভিং সিন এ লায়ন ইউজ করা যাবে। হ্যাভিং সিন এ লায়ন, হ্যাঁ অবশ্যই এটা আমি এটার পক্ষে আর কি। হ্যাভিং সিন এ লায়ন, হি ফ্লেড অ্যাওয়ে। হ্যাঁ, আর ওটা আরো সুন্দর হয়। আচ্ছা। এবার বলো কমপ্লেক্সে, এটা আমি, এটা দেওয়ার উদ্দেশ্য আছে আমার। এবার বলো হি স এ, তাহলে হোয়েন হি স এ লায়ন, হি ফ্লেড অ্যাওয়ে। আমার কথা আবার একটা প্রশ্ন উত্তর দাও, মানে হোয়েন দ্বারা একটা প্রশ্ন উত্তর দাও। হোয়েন দ্বারা যুক্ত করলে কমপ্লেক্স কন্টিনিউয়াস টেন্স করতেই হবে, রাইট অর রং? রং স্যার। রং রং। স্যার। বলবা, তুমি বলবা এরকম অ্যাজ, সিন্স, হোয়েন, এগুলা দ্বারা যদি আমরা দুইটা বাক্যকে যুক্ত করি তাহলে টেন্সের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। একজন বলো কিসের সামঞ্জস্যতা? টেন্সের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে হবে। কিন্তু অ্যাজ, হোয়েন, হোয়াইল এগুলা দ্বারা যদি কি বোঝানো হয় বলো? চলমান কোন ঘটনাকে বোঝায়। তাহলে যেই ঘটনাটা চলমান সেটাকে আমরা অবশ্যই কি করবো বলো? ওটার সাথে হোয়েন যুক্ত কন্টিনিউয়াস করবো। করবো। তাহলে যদি এমনি বলে ফেলো যে হোয়েন দ্বারা যুক্ত বাক্যের একটা অংশ পাস্ট হলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে, রাইট না রং? রং। এটা এরকম ধরনের তুমি গ্রামার বানাই ফেলতে পারবা না। আমরা বলবো যদি যে কাজ, কোনো কাজ যদি চলমান থাকে, চলমান অংশটা কি করবো বলো আমরা? এখানে কি আমরা হোয়েন হি সয়ে লায়ন হি প্লেড অ্যাওয়ে, যখন সে একটা ইয়ে দেখলো, এটাকে কন্টিনিউয়াস করার কোনো দরকার আছে কিনা? হ্যাঁ বা না বলো আমারে। না স্যার, নাই। দরকার নাই নেই স্যার। স্যার। খোলা আছে স্যার এটা কি নতুন হাত দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ ক্লাস। হ্যাঁ, আরেকবার বলো, কি কি বলছো? স্যার উপরের যে বাক্যগুলো ওগুলো যদি হচ্ছে একই রকম টেন্সে রাখি, কন্টিনিউয়াস না দেই, তাহলে কি মানে ভুল হবে? আচ্ছা, ভুল হবে কেন আমি বলে রাখি, আগে দেখি আমরা ভুল হবে কিনা, আগে দেখি। দেখো, বিনা লিসেন টু দ্য রেডিও লাস্ট ইভিনিং, ঠিক আছে, ইন দ্য টাইম। তাহলে এখন খেয়াল করে দেখো, ইন দ্য টাইম অফ, ইন দ্য মিডল অফ দ্য প্রোগ্রাম এ ফ্রেন্ড। তাহলে আহ, শোনো, এটাতে যখন সে, মানে বাক্যটা তুমি কি বলতেছো? যখন সে গতকালকে রেডিও শুনলো তখন একজন আসলো, নাকি যখন সে বিকেল বেলা রেডিও শুনতেছিল? তুমি বাংলা আগে, সেন্সটা আগে বলো। ল্যাঙ্গুয়েজ কিন্তু আগে, ল্যাঙ্গুয়েজ তারপরে না তুমি গ্রামারে যাইবা। কোন সেন্সটা ক্লিয়ার হবে? এটা কি আমি গতকালকে যখন রেডিও শুনলো তখন একজন আসলো, নাকি যখন শুনছিল তখন একজন হঠাৎ করে মাঝখান দিয়ে একজন আসছে তাকে দেখার জন্য? কোনটা বলো, শুনলো না শুনছিল? শুনতে ছিল। শুনছিল। আশা করি আমার কথা ক্লিয়ার। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? জি স্যার। স্যার যদি ফার্স্টেরটা হয় দ্য স্টুডেন্টস, ওই যে প্রথমটা, দ্য স্টুডেন্ট মেড নয়েজ। আচ্ছা দাঁড়াও, হঠাৎ করে পোলাপান গন্ডগোল করলো, হঠাৎ করে টিচার ঢুকলো, করলো না করছিল? করছিল।
ফোর্থ বুঝছো ছিল। কিনা বিষয়টা? হ্যাঁ। তো আমারে বলবা যে এই অধিকাংশ ক্ষেত্রে হয় এটা চলমান ঘটনা কি আমরা হয় ফাইল এগুলো ব্যবহার করি, কিন্তু আমি তোমার এই শেষের উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হইলো এই যখন একটা এই যখন একটা ইয়া ইয়া দেখলো তখন সে পালালো, তাহলে কি পালাচ্ছিল এটা আহ, হইতে পারে, কোনো সমস্যা নেই, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিতে পারো, কিন্তু 5 মিনিটে নিলে চলে কিনা, অর্থের কোনো চলে মানে অসাদৃশ্যতা চলে দেখা স্যার। দেয় মানে। ওকে ওকে, আমি এটাই বুঝলাম আর কি। তার মানে স্যার বাক্যের চাহিদা অনুযায়ী হোয়েন ব্যবহার করে দিবে। অবশ্যই অবশ্যই। শোনো, অনেক সময় না আমরা যখন তো ইন্টারন্যাশনাল নিউজ গুলো পড়বা, তোমার তোমার আছে না, তুমি আউট অফ বক্স গ্রামারটা আর হবে না, কাজ করতেছে না, দেখবা যে ইউ আর ন্যাচারালি তুমি যে গ্রামার মিলাইতেছো এই পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট এগুলো কিন্তু তোমার মাথায় 1% কাজ করার কথা না আমার মনে হয়। তুমি দেখতেছো যে ভাষার গতিময়তা। হ্যাঁ স্যার, আসলেই তো। তু- তুমি জি আগে স্যার। বলো, তুমি কোনো সময় বাংলা প্রবন্ধ হৈমন্তী পড়ার সময় তুমি প্রমিস করে বলো এটা কি কখনই একবারের জন্য চিন্তা করছো যে এটা এটা হলো সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া, এটা পাস্ট টেন্স, এটা অতীত নির্দেশক শব্দ, এগুলো আদৌ চিন্তা করছো একবারের জন্য? ঘটনা না তরুণ স্যার। নামের না জয় স্যার। মুকুট শুধু তাহারি, যাহা শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেঘাসার, মধ্যাহ্নের মার্তণ্ড প্রায় বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মূর্তি তলে। এটা প্যারালেলিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ। কোথা থেকে বলছি এটা, বাক্যটা বলো। যৌবনের গান, কাজী নজরুল ইসলামের। তরুণ নামের জয় মুকুট শুধু তাহারি, এই যে যৌবনের গান শোনো নাই? এই যে এই তাহলে এই জি স্যার। আমরা আগে নজরুল কি এরকম আগে প্যারালেলিজম এটা চিন্তা করছেন যে বাক্যের সবগুলা ভার ব্যবহার করলে ভার ব্যবহার করতে হবে, প্যারালেলিজম ইংলিশ, উনি কি ওইগুলা চিন্তা চিন্তা করে বাক্য লিখছেন, নাকি উনি লেখার পর আমরা গ্রামার আবিষ্কার করছি বলো? তো ল্যাঙ্গুয়েজটা হইলো ধরো লেখা তোমার একদম ফ্লুয়েন্ট ন্যাচারাল, আমরা কথাবার্তা বলতে সময় কোনোদিনও আমরা এটা হিসাব নিকাশ করে বলি না, তারপরে দেখি যে এখান থেকে গ্রামার হয়ে যাচ্ছে। কারণ ল্যাঙ্গুয়েজের ইতিহাসটা তো অনেক প্রাচীন। ইংরেজি ভাষা শেক্সপিয়ার আমলে কোনো গ্রামার ছিল, হ্যাঁ বা না বলো? না ছিল না স্যার। স্যার। না, ছিল না তো। গ্রামার আবিষ্কৃত হয়েছে 1700 সালের দিকে। দেখো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে শেক্সপিয়রের পরে জমানায় গ্রামার প্রথমবার গ্রামার বই লেখা হয়েছে, এই গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর বাংলা ভাষা হচ্ছে 1000 বছরের বাংলা ভাষার ইতিহাস। আর গ্রামার লেখা হয়েছে 1700 সালের, মানে 17 থেকে 1800 সালের মধ্যে প্রথম গ্রামার লেখা হয়েছে, এবং প্রচলন ব্যাপকভাবে শুরু হয়েছে বিসিএস পরীক্ষা চালু হওয়ার পরে। আমার সাথে হ্যাঁ বা না বলতে পারো? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার, বিশ্বাস হয় না তোর? এরাই কোনো কিছু মানে এগুলো কোনো ইয়ে ছিল না। বিসিএস পরীক্ষা না থাকলে এই সমস্ত গ্রামার ওই যে জি স্যার, এখানে সেটাই অনেক সেটাই। হয়। ওকে। তো বিসিএস এর প্রশ্নপত্র তাহলে তো তোমাদের বিসিএস হচ্ছে মোটামুটি, আর তো প্রশ্ন তো ফাঁস হয় নাই আল্লাহর মধ্যে, সবাই শুধু শুধু একজন নিরীহ মানুষকে আমরা ইয়ে করলাম, সলভ করলাম। আসলেই স্যার। জি স্যার স্যার। রেলের পরীক্ষা তো অবশ্যই ফাঁসে স্যার, ছিল। গণভোট স্যার আয়োজন করতে হবে স্যার আবেদনের জন্য। পিএসসির চেয়ারম্যানের পদত্যাগের জন্য আমি স্যার সেন্ট্রালে পড়তেছিলাম আমাদের ইয়েতে আর কি, আমরা ভার্সিটিতে আমি আমি সেন্ট্রালে পড়তেছিলাম তখন। আচ্ছা আচ্ছা, উনি উনি কেমনে বসে রইলো এতদিন পর্যন্ত, এটা আমার কাছে কুদরত মনে হইতেছে, এটা কোনো বিশেষ কুদরতি সিস্টেম? স্যার ওনার একটু স্যার লজ্জাসরম মনে হয় কম। স্যার ওনাকে নামানোর জন্য তো ব্যাপার হচ্ছে আমি সেন্ট্রালে পড়তেছিলাম আমাদের ডিউতে আর কি, ক্যাম্পাসে স্যার, লজ্জা, সেন্ট্রালে ওনাকে দেখে পড়তেছিলাম। লজ্জা পাবে। তখন আর কি মানববন্ধন করছে ওনাকে নামানোর জন্য। আমার মনে হচ্ছে যে ওনাকে নামিয়ে নতুন যে চেয়ারম্যানটা নতুন মানে এখন যেভাবে চলতেছে দেশ আসলে একটু আন্দোলন করলে সবকিছু হয়ে যাচ্ছে, এবার চাপে পড়ে অনেক কিছু হচ্ছে। তো ওনাকে নামিয়ে অন্য একটা চেয়ারম্যান যদি আসে, ওই চেয়ারম্যান ইমেজটা ভালো রাখার জন্য, পপুলারিটি হম পাওয়ার হম। জন্য চেঞ্জ তবে পরীক্ষা বাতিল। শোনো, আমি বলে রাখি উনি উনি অনেকের মানে কলিজা কেটে ফেলছে। এবার বলো কাদের কাছে একটা গত বিসিএস এ নন ক্যাডার পরীক্ষাটা কষ্টটা কি করতে দেখছো কিনা, এটা কি মানে নেওয়ার মতো? স্যার নন কিন্তু নন ক্যাডারের এগুলো কিন্তু অনেক সময় জনপ্রশাসন ছুটি টাকা স্যার মন্ত্রণালয় বুঝতে থেকে নাকি চাইলাম হচ্ছে গুলো অর্ডার স্যার। আসে স্যার। সব বাদ দাও, পিএসসি চেয়ারম্যান সাংবিধানিক পোস্ট, এর আগে সাদিক স্যার ছিল না? তো মনে রাখবা যে একটা বিসিএস পরীক্ষা দিয়ে এপ্রিলে রিটেন ভাইবার পরে যখন তুমি শূন্য হাতে ফেরত যাও, তো কত কষ্টের এটা। আমি শুধু বোঝার কথা, কারণ আমি তো ভুক্তভোগী। ওকে। আর কেউ যদি গ্যাজেট না পায় তখন তখন কি কিছু করা যায়? ওই হবে আবার। আশা করি আর সামনে এরকম ধরনের জালিয়াতি গুলো হবে না, যেগুলো এত মধ্যে আয়নাগরের মতো হয়ে আসছিল। বিসিএস ফার্স্ট হইয়া সেই স্যার গ্যাজেটের কারণে হয় না।
স্যার আপনি রচনা স্যার নিয়ে স্যার প্রথমে কি বলছিলেন স্যার? মানে অনেকে লেটে জয়েন করছিলাম। ও আচ্ছা, জি স্যার আরেকবার একটু বলেন। আমি বলতেছি, হ্যাঁ বলতেছি। এবার একটু কাইন্ডলি তোমরা এই কয়েকটা বাক্য লিখো। এটা হলো নাউন ক্লজ ব্যবহার করে দুইটা বাক্যকে সংযুক্ত করবে। নাউন ক্লজ ব্যবহার করে 1 2 3 4 চারটাই করো। 1 2 3 4 নাউন ক্লজ ব্যবহার করে দুইটা বাক্য সংযুক্ত করুন। নাউন ক্লজ ব্যবহার করে দুইটি বাক্য সংযুক্ত করুন। আমি যারা শুনছে না বলছে যে উম, প্রতিদিন পার্ট এ ব্যবহার করার কথা বলছি। তোমরা কিন্তু সলভ করো যারা করতেছো, অন্যদের যারা প্রথমে শেষে জয়েন করছো। পার্ট এ মানে হলো যে 2 3 দিন 3 4 দিন পর পরই তোমার জন্য এটা একটা মানে স্যার আপনার প্রতিশ্রুতিবদ্ধ কথাটা কথা একটু যে, ক্লিয়ার করবেন স্যার হ্যাঁ আপনার। বলতেছি, প্রতিশ্রুতি করছিল যে 2 3 দিন 3 4 দিন পর পর অন্তত সপ্তাহে একটা হইলেও পার্ট এ কমপ্লিট করবা। পার্ট এ বলতে 2 ঘন্টার সময় হাতে নিয়ে থিমেটিক কোশ্চেন, সামারি, গ্রামাটিক্যাল প্রশ্নগুলা, লেটার টু এডিটর, এগুলা পাক্কা 2 ঘন্টার সময় হাতে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলা। এই প্রতিশ্রুতি যেন ভঙ্গ না হয়। প্রতি আমি তোমার কাছে একেবারে আবদার করে চাই নিলাম যে 2 ঘন্টা সময় আমারে দাও কাইন্ডলি। আমি তোমার কাছে মানে খয়রাত চাইলাম আর কি, যে 2 ঘন্টা সময় আমার আমার আমি আমার কথাটা রাখার জন্য তুমি 2 ঘন্টা সময় বইসা পার্টে প্রতি সপ্তাহে 1 ঘন্টা ইমপ্রুভ করো। যদি পারো, যদি সন্তুষ্ট না হও আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখো। ইমপ্রুভ হবে, ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হবে। আর বলছি বাংলার জন্য আমি অবশ্যই আমাদের অতিথির কুদরতি হুদা মেহেদী স্যার, তার তো এখন মাওসিতে আছেন, স্যারের সান্নিধ্য, স্যারের যে বিশ্বত কাল্পনিক সংলাপ এবং গ্রন্থ সমালোচনার যে প্যাটার্ন, এগুলা স্যারের কাছ থেকে ধারণা নেয়ার দায়িত্ব। পাশাপাশি তারিক মঞ্জুর স্যার, দুইটা মিলিয়ে তুমি নতুন একটা ধারা বের করতে পারবা। ঠিক আছে? তো আমি একবার আইছি না, কারণ এটা কার্টেসি লঙ্ঘন হয়। স্যার আমার নিজেরই টিচার, হ্যাঁ একটু তোমরা সংযোগ নিয়ে ইয়ে করো, এই দিয়ে বলছিলাম আর কি। মেহেদী ওকে, স্যারের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে স্যার? আগে ট্রাই করো না, এই প্রশ্নটা না করে আগে স্যারের নাম হলো কুদরতি হুদা মেহেদী। ঠিক আছে? ওকে ওই যে আমি যে লাস্টের ছবিটা দিছি না, দেখবে যে স্যার গতকালকে এটার মধ্যে কমেন্ট করছিল, কুদরতি হুদা মেহেদী। ওকে ওকে, স্যার ওই স্যারের নাম কি স্যার বললেন স্যার? আরে তারিক মঞ্জুর স্যার। মানে আমি স্যারদের কাছ থেকে বেনিফিটেড যেটা বলছি, এবং আমার তাদের স্যার ওয়ে অফ স্টেজিংটা। হ্যাঁ বলো। স্যার হচ্ছে বলছে যে পিএসসি তো বলছে যে এখন প্রশ্ন ফাঁস হয় নাই, যাই হোক আর কি, এরপরে তো আর স্যার সমস্যা নাই তাই না? যে মানে পরীক্ষা স্থগিত বা বাতিল এসব নিয়ে তো আর ঝামেলা নাই। আমার মনে হয় যে যাই হোক 46তম তোমাদেরই বিসিএসটা হয়ে যাবে, এটা আমার মনের টান। আর আমার কাছে মনে হয় এই জন্য আমি চাই যে তোমরা এগুলা নিউজও শুনো না, প্রস্তুতি নিতে থাকো। স্যার বিশ্বাস নিউজ করো। শুনি নাই, চোখের সামনে স্যার দেখলাম যে পোলা মানে মানববন্ধনে নিচে পড়তেছিলাম, আমার মানে ডেকে নিয়ে বাধ্য করতেছে, তারপর আহ, যাই নাই, নিচে আমার হাঁটাহাঁটি আমার মন করতেছিলাম। থেকে টানতেছে যে আমার মনে হয় না যে 46টা বাদ যাবে। ঠিক আছে? এটা মনে নিও না, মনে শুনে না, তাহলে তোমার প্রস্তুতিতে একটা মানে আঘাত পড়বে। স্যার এটা ঘাটতে বাদ তো দিয়ে ফেলো যাচ্ছে। চিন্তাটা। হুম হুম। স্যার যখন ওকে। থেকে শুনছি আর কি, তখন থেকে স্যার প্ল্যান বি এর জন্য চেষ্টা করতেছিলাম যে বাইরে চলে যাবো, হুম পিএইচডি করতে অ্যাপ্লাই হুম করে হুম, ফেলবো। পরে 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 পরে, কিন্তু এখন কোনো মতে আমরা প্ল্যান বিতে যাবো না, আমরা প্ল্যান ওয়ান একদম ফাইনাল। ঠিক আছে? হ্যাঁ। ওকে, ইনশাল্লাহ। হি হ্যাজ গন অ্যাওয়ে, নো ওয়ান নোজ হার, নোজ হোয়ার। কি কোনো সামলাইতে পারতেছো কি ঘটনা কি করতেছে এগুলা? নাউন ক্লোজ ব্যবহার করতে বলছি আমি। জি স্যার, করা হয়েছে। জি স্যার। বুঝতে পারছো? এই জি চারটাই স্যার। আমরা ধরি আগে। হ্যাঁ, চারটে আগে ধরি, দেখো মিলতেছে কিনা। তাহলে নাউন ক্লজ যদি আমরা ব্যবহার করি, তাহলে অর্থ দাঁড়াচ্ছে আহ, এই কত, কোনটা হয়ে গেলাম, কত নম্বর নোট কততে ছিলাম? ঠিকই মিলতেছে সলিউশনের সাথে নোট 10 দেখি তো কোন জায়গায় কি ঝামেলা করছি। জি স্যার, জি স্যার, ওই যে উপরে ছিল স্যার। নোট 10 10, হ্যাঁ 10। এখানে কি নোট 10 কি? হ্যাঁ স্যার এটাই। না আহ কিন্তু উত্তর তো মিলতেছে না। স্যার আমরা এটা না, দেখি, আমি দেখলাম। পাইছি পাইছি ওটা পাইছি পাইছি, হ্যাঁ পাইছি। না, নোট 10-এ আমি যে কাজটা করছি এটাতে হলো প্রথমে কিছু তোমার এই দেখাইছে আর কি, নাউন ক্লোজ কেমনে দুইটা বাক্য সংযুক্ত করে। উদাহরণটা লক্ষ্য করি, আই ডু নট নো হাউ দিস হ্যাপেন্ড, বুঝছো কিনা? এগুলো সবই নাউন ক্লোজ, অবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। হ্যাঁ, এখন
এখানে সমাধান আছে। হি হ্যাজ গন এ, নো ওয়ান নোজ হোয়ার। তাহলে নো ওয়ান নোজ হোয়ার, নো ওয়ান নোজ হোয়ার হি হ্যাজ গন এওয়ে। তাহলে এটা হলো নো ওয়ান নোজ, কেউ জানে না। তাহলে কি জানে না? হোয়ার হি হ্যাজ গন এওয়ে। কথা বুঝছো কিনা? জি স্যার। ওকে। জি স্যার। স্যার স্যার এইভাবে লিখলে হবে না? হোয়ার হি হ্যাজ গন অ্যাওয়ে ইজ নট নোন। তাও হয় নাউন ক্লজ, নাউন ক্লজ হচ্ছে, বুঝছো না? ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। ইজ নোন শেখর টু ডিড, নান। ইজ না, ইজ নট নোন দাও। ইজ নোন টু নান কেমনে হবে? কি সুন্দর এটা, একটা সাবজেক্ট হয়ে যান, ইজ নোন টু নান কেমনে হয় বলো? শেখর ডিড দ্য সাম ভেরি কুইকলি, নো ওয়ান নোজ দ্য ওয়ে। তাহলে নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ হাউ শেখর, আচ্ছা নো ওয়ান নোজ কেউ জানে না, খুব মনোযোগ বেশি না একটু। নো ওয়ান নোজ কেউ জানে না, কি জানে না? প্রশ্ন উত্তর তো কি জানে না। শেখর কত দ্রুত অঙ্ক করতে পারে? এখন তোমারে আমি একটু প্রশ্ন করতে চাই। নো ওয়ান নোজ দ্য ওয়ে, এবার বলো কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ স্যার। অ্যাডজেক্টিভ। আমার দিকে তাকাও, বলো। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকবার, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব হওয়ার জন্য শর্ত হইল ওই প্রোনাউন গুলা বা ওই অ্যাডভার্ব গুলার পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। একজন আমার আগে বলো রিলেটিভ অ্যাডভার্ব কি কি? স্যার হাউ, হোয়েন, হোয়াই। দুইটা লেখা রাখো কাইন্ডলি, কাইন্ডলি খাতায় লেখা রাখো। হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, চারটা লেখা গোল দাগ দিয়ে রাখো। গোল দাগ দিয়ে লেখা রাখো। এই চারটাকে আমরা বলবো এই চারটা শব্দ কি কি হতে পারে বাক্যে? উত্তর দাও একজন। হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা শব্দ কি হবে? না, স্যার কি একটাতে রিলেটিভ দ্য অ্যাডভার্ব। প্লেস হবে, দ্য টাইম হবে, দ্য ম্যানার হবে। না স্যার না 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 রিলেটিভ না অ্যাডভার্ব হবে স্যার। না, লিখো রিলেটিভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব 1 নম্বরে। এগুলো দ্বারা প্রশ্ন করলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই চারটারে গোল দাগ দিয়া ধরে টান দাও। এগুলো দ্বারা প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কি লিখছো বলো? এগুলো দ্বারা প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে। হাউ আর ইউ, লিখো হাউ আর ইউ। ঠিক আছে, কি লিখছো বলো? হাউ আর হাউ ইউ। আর ইউ। হাউ আর নিচে লেখা রাখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, নট প্রোনাউন। এগুলো কোনোদিনও প্রোনাউন না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। 1, এগুলো দ্বারা দুইটা বাক্যকে সংযুক্ত করলে কোনটা কোনটা দ্বারা বলো তো? হোয়েন স্যার এই অ্যান্ড হাউ, যে হোয়াই। চারটা বলছেন, এগুলো দ্বারা দুইটা বাক্যকে সংযুক্ত করলে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে, তার পূর্বে কি থাকলে? অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট। থাকলে। অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ অ্যাডভার্ব। কি লিখছে একজন পরে বলো তো? এগুলো দ্বারা দুইটি বাক্য সংযুক্ত করলে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে রিলেটিভ অ্যাডভার্ব। লিখো নো ওয়ান নোজ দ্য ওয়ে হাউ শেখর সো কুইকলি ডিড দ্য সাম। এত সো কুইকলি টুইকলি বাদ দাও, সহজ করে লিখো হাউ শেখর ডিড দ্য সাম। সহজ করে দিলাম, নো ওয়ান নোজ দ্য ওয়ে হাউ শেখর ডিড দ্য সাম। কি ভেরি লিখছে একজন বলো? কুইকলি কি ভুল হবে? না, আমি সহজ করে দিলাম আর কি, তোমার এই উদাহরণটা লেখার জন্য সহজ করছি। ভেরি কুইকলি আগে আছে দেবো, মানে তোমার খাতায় সহজ করে লিখতে দিলাম। এবার আমারে বলো এই বাক্যের অ্যান্টিসিডেন্ট কি? ডাক দাও। এই হাউ এখন দ্য কোন ওয়ে। পার্শ্ব? হাউ কোন ওয়ে। পার্শ্ব স্পেস? হ্যাঁ, হাউ লিখো রিলেটিভ
রিলেটিভ অ্যাডভার্ব, সাবধান, নট রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, এবং অ্যান্টিসিডেন্ট কোনটা? the way দা ওয়ে, হ্যাঁ, পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট। এখন আমার বলো এটা কোন ক্লজ হবে? adverb রাইট noun clause sir রাইট sir অ্যাডজেক্টিভ ক্লোজ স্যার, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ। একজন অ্যান্টিসিডেন্ট আবার থেকে বোঝা যাচ্ছে। মুখে উচ্চারণ করে বলো, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ অধিকাংশ ক্ষেত্রে, অলমোস্ট 99% ক্ষেত্রে অবজেক্টিভ ক্লজ। বুঝছো বিষয়টা? একজন আমার কি লিখতে মানে বলো, হু, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দ্বারা প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দুইটা বাক্যকে সংযুক্ত করছো, কিন্তু তার পূর্বে কি আছে বলো? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, তাহলে এটার নাম কি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব। এবার বলো, রিলেটিভ অ্যাডভার্ব আছে, রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ, রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ, অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, বাট, এই রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ। তার পূর্বে অবশ্যই কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে। এই ক্লজ গুলাকে আমরা কোন ক্লজ বলবো আজীবন, সবসময়? adjective clause অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখন লাস্ট কথা আমারে বলো, এখন আমি বললাম নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ দা ওয়ে টু এন আই, নো ওয়ান নোজ। এবার বলো হাউ কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? স্যার কনজাংটিভ অ্যাডভার্ব। থ্যাংক রিলেটিভ থ্যাংক প্রনাউন ইউ সো মাচ। আবার বলে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনের জন্য অ্যান্টিসিডেন্ট লাগবে। লেখো কনজাংটিভ অ্যাডভার্ব, অর্থাৎ আমি বুঝে বলি, এগুলো দ্বারা কনজাংটিভ অ্যাডভার্ব, এগুলো দ্বারা হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দ্বারা দুইটা বাক্য সংযুক্ত করছো, কিন্তু তার পূর্বে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে নাম হবে কনজাংটিভ অ্যাডভার্ব। হোয়ার, হোয়েন, হাউ এর মধ্যে গোল দাগ দিয়ে লিখে রাখো, এগুলো দ্বারা কয়টা বাক্য সংযুক্ত করছো? দুটো বাক্য, দুইটা। দুইটা বাক্য সংযুক্ত করছো, কিন্তু তার পূর্বে কি নাই? অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে কি হবে বলো? কনজাংটিভ কনজাংটিভ অ্যাডভার্ব। দুইটা বাক্যকে সংযুক্ত করা হয়েছে, কনজাংটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? এখন এবার দেখো, এবার এটার তো এটার নাউন ক্লজ কেন বললাম? অবশ্যই নো ওয়ান নোজ, কেউ জানে না ভার্বকে কি বা কাকে প্রশ্ন উত্তর পাইছে, কি বা কাকে প্রশ্ন উত্তর পাইলে উত্তর হয় অবজেক্ট। তাহলে কেউ জানে না, কি জানে না, উত্তর হলো হাউ শঙ্কর ডিড দ্য সাম, তাহলে এটা অবজেক্ট। বলো দুনিয়ার সকল অবজেক্ট কি? নাউন। সকল object নাও, দুনিয়ার সকল সাবজেক্ট নাও, তারপরে নাও। হলো ইনফিনিটিভ বসতে পারে, জিরান বসতে পারে, জিরান অলওয়েজ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমার সাথে একটু বলো, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এক কথায় বলো পার্টস অফ স্পিচ হিসাবে মূলত কোন পার্টস অফ স্পিচ? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব। প্রশ্ন করছো, হোয়ার আর ইউ গোয়িং, হাউ আর ইউ? ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তখন প্রশ্ন করছো, interrogative ইন্টারোগেটিভ adverb। অ্যাডভার্ব। আই নো দ্য রিজন, বুঝছো কিনা, হোয়াই হি লেফট দিস প্লেস। আবার শোনো, আই নো দ্য রিজন হোয়াই হি লেফট দ্য প্লেস। আই নো দ্য রিজন, রিজন আছে, হোয়াই আছে, কি হবে? রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আই নো দ্য রিজন, হোয়াই, এই যে হোয়াই এর পূর্বে রিজন নাও অ্যান্টিসিডেন্ট আছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই ডোন্ট নো হোয়াই হি লেফট দ্য প্লেস, কনজাংশন, রিলেটিভ কনজাংটিভ কনজাংটিভ অ্যাডভার্ব এবং এটা নাউন ক্লজ। নাউন ক্লজ। যাক, আমরা একটু হঠাৎ করে স্যার অন্য রিলেটিভ জগৎ থেকে প্রোনাউনটা ঘুরে- একটু বলে দেন স্যার। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হলো নোট 10 এ পড়ছিলাম, ট্রান্সলেশনের নোট 10 এ বলছিলাম, আর আমার শীটের মধ্যে ওই যে গ্রামারের শীট গুলোতে দিছিলাম গ্রুপে 75 থেকে 85 পর্যন্ত একদম সব আলোচনা করছি। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, বাট, এগুলার পূর্বে যদি কোনো নাউন থাকে, ওই নাউনকে যদি বুঝায়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, একজন খাতায় লিখো কোন সেন্টেন্স আগে বলো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? কমপ্লেক্স, compound sir হ্যাঁ, লিখো না, আগে লিখো, যেহেতু হঠাৎ করে গ্রামারের মধ্যে আলোচনা করতেছি। দেয়ার ইজ নো মাদার স্যার বাট ওই লাভস থেকে হার আপনার চাইল্ড। গ্রুপে আছে স্যার গ্রামারের শীটটা অবশ্যই আছে, হ্যাঁ, দিয়ে দিছিলাম, আমার মনে আছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। একজন কমপ্লেক্স বলছে, আরো দুই একজন বলো না একটু, কমপ্লেক্স স্যার। কমপ্লেক্স ছাড়া বলো। কমপ্লেক্স স্যার। থ্যাংক ইউ সো মাচ। কমপ্লেক্স হবে।
থ্যাংক ইউ। কারণ এই বাট হলো রিলেটিভ প্রনাউন, বাট নট অ্যাডজেক্টিভ। বাট এটা কনজাংশন না, মানে বাট এটা কোঅর্ডিনেট কনজাংশন না। মনে রাখবা হু বাট। ডাজ নট হবে স্যার, রিপ্লেস করবে স্যার। এদিকে তাকাও আমার সাথে একবার একবার মানে মাথার মধ্যে নাও, বাট পাইলেই কম্পাউন্ড বলে ফেলবো না। গভীর মনোযোগ শুনবা, কান দিয়ে নিবা। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটা সিম্পল সেন্টেন্স। বাট যদি এক্সেপ্ট বা ছাড়া অর্থ প্রকাশ করে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সিম্পল সেন্টেন্স। বাট যদি ছাড়া অর্থ প্রকাশ করে তাহলে প্রিপজিশন হয়, সিম্পল সেন্টেন্স হয়। বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, যে বাক্যটা তোমরা পড়ো, কিন্তু দুইটা এই যে আমরা একটু আগে বলছিলাম দুইটা ভিন্নধর্মী বাক্যকে ইনস্পাইট অফ ডেসপাইট দো অল দো বাট, এই বাট তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। আর বাট যদি রিলেটিভ প্রনাউন হয় এবং হু নট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড মানে হলো দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এই জন্য দেয়ার ইজ নো মাদার বাট, এটা বাটটা হু এর অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই বাট লাভস হার চাইল্ড এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, হ্যাঁ এবার তাহলে আসো আমরা একটু আর শেষ পর্যায়ে চলে আসছি, আর 2 মিনিট আমাদেরও টাইম শেষ। মোহাম্মদ স্যার আজিজ এটা একটু আবার বলবেন? কোনটা? বাটের ব্যবহার, বুঝতে পারি নাই স্যার। হ্যাঁ বাটের ব্যবহার প্রিলিমিনারি জি লেকচার স্যার। শিট। আমি শোনো লেখা রাখো, প্রিলিমিনারির আমার যে লেকচার শিট পিয়া যেটা হাতে লেখা দিচ্ছে ওইটার স্টেপ 83 তে পাইবা মেবি, সরি স্যার 58 আছে স্যার। মানে ওই স্যার সেম ওয়াজ এখানে ইউজেস নাই ডিফারেন্ট স্যার, আমরা পার্টস তো অফ বিগিনার স্পিচের দিচ্ছি স্যার। একদম শেষে মানে আছে স্যার স্যার। এখানে বাটটা হচ্ছে কনজাংশন হবে না, এটাই তো মানে বাট দেয়ার ইজ বাক্যে নো। 6টা, শোনো এখান দিয়ে আছে বাট বাক্যে 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। বাট মিনো বাট, বাট ভার্ব এখানে, আর কোনো কিন্তু কিন্তু করো না। স্যার আপনার রিটেনের বাট গ্রুপে কি ওই লেকচার শিটটা আছে স্যার? দেয়া আছে হ্যাঁ, খোঁজ করে দেখো। বাট এরপর সেকেন্ড, বাট বাক্যে নাউন হইতে পারে, আই উইল নট হিয়ার এ বাট, কোনো বাট কিন্তু শুনবো না, ঠিক আছে। এরপর দেখো বাট বাক্যে তোমার কি হইতে পারে বলো, অ্যাডভার্ব হইতে পারে। যেমন লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, বুঝছো কিনা, জীবন এটা চলমান নিছক, জাস্ট জাস্ট অর্থে অ্যাডভার্ব হয়। 3টা মাইনর ব্যবহার বললাম, আর 3টা মেজর ব্যবহার আছে বাটের। আমরা সারা জীবন যে বাট করে আসছি এই বাট হলো কোঅর্ডিনেট কনজাংশন, অনেক চেষ্টা করছে কিন্তু ফেল করছে, কিন্তু বাট কম্পাউন্ড সেন্টেন্স। আর বাটের অর্থ যদি ছাড়া হয়, এ ফার্মার হ্যাড 17 কাউজ, একজনের 17টা গরু আছে, অল বাট 9 ডাইড, অর্থ কি বলতো? 9টা ছাড়া বাকিগুলো মারা ছাড়াও গেছে। তো স্যার। এই বাট 9টা মানে যে ছাড়া ছাড়া, এটা ব্যতীত। বাট মানে যে ছাড়া, এই অ্যাকসেপ্ট, যেই বাট ছাড়া অর্থ প্রকাশ করে সেটা প্রিপজিশন, ঠিক আছে। অল বাট 9 ডাইড, ওকে হ্যাঁ। আর জি স্যার। যদি বাটের অর্থ যদি হু নট, দেয়ার ইজ নো হিন্দু বাট নোজ দ্য হিস্ট্রি অফ রামায়ণ, এমন কোন হিন্দু নাই যিনি রামায়ণের ইতিহাস জানেন না। এর মানে হলো যিনি, বাটের অর্থ যিনি করতেছো, যিনি না। দেয়ার ইজ নো হিন্দু হু ডাজ নট নো দ্য হিস্ট্রি অফ রামায়ণ, এই হু ডাজ নট কে তুমি সংক্ষেপে লিখছো বাট নোজ দ্য হিস্ট্রি অফ রামায়ণ। বাটের অর্থ হু নট। বাট যখন হু নট হুইচ নট অর্থ প্রকাশ করবে তখন এটার নাম রিলেটিভ প্রনাউন হবে, 2টা বাক্যকে সংযুক্ত করবে এবং ওই কমপ্লেক্স সেন্টেন্স হবে, বাট তখন কম্পাউন্ড সেন্টেন্স না। তাহলে তুমি কি এই কথাটা ক্লিয়ার? বাট যুক্ত বাক্য কম্পাউন্ড সব, ভুল না সঠিক? ভুল। জি স্যার ভুল। ভুল স্যার, বাট যদি ভুল। কিন্তু অর্থ প্রকাশ করে কম্পাউন্ড, বাট যদি ছাড়া অর্থ প্রকাশ করে বাট প্রিপজিশন এবং সিম্পল সেন্টেন্স। বাট যদি হু নট হুইচ নট এই অর্থ প্রকাশ করে, যিনি না, যে না। দেয়ার ইজ কমপ্লেক্স। বেবি, কম বাচ্চাই আছে বাট লাভ ক্যান্ডি, ক্যান্ডি পছন্দ করে না, যে ক্যান্ডি পছন্দ করে না, হু ডাজ নট লাভ ক্যান্ডি, এরকম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। স্যার ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ স্যার। এরপরে তবে আরো বিস্তারিত ওই যে আমার রিলেটিভ প্রনাউন অধ্যায়টা ভালো করে পড়বা, অনেক সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। টাইম তো আমার এই রুশাদের আজকে আমার পাসপোর্ট করতে হবে, বুঝছো, এই জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, এভরিবডি নোজ। স্যার শুক্রবার দিন তো ক্লাস হবে না তাই না? এখন থেকে এই তেলে চিটটা দিয়ে দেবো, কাইন্ডলি একটু চোখ গেলাও, এগুলো একটু দেখো। আল্লাহর রাস্তায় জি একবার স্যার। হলো যদি চোখ গেলাও, একবার হলে চোখ গেলাইলে দেখবা যে একটা নতুনত্ব পাইতেছে কিছু। হ্যাঁ স্যার শীটটা একটু দিলে ভালো হয়েছে। আমি গ্রুপে স্যার দিয়ে এখন দিতেছি থেকে এখনই। কি স্যার এখন থেকে কি 3 দিন ক্লাস হবে, মানে 3 দিন শুক্রবার 3 হবে দিন না? রবি জি স্যার। মঙ্গল বৃহস্পতিবার আমরা
মনে রাখবো কোনো পড়াশোনা নাই, নিয়ম টিয়ম কিছু নাই, কথাবার্তা বলবো এইভাবে করে, দেখবা যে একটু টাফে থাকলে আর কি 2 ঘন্টা ইংরেজি বললা এই আর কিছু না। জি স্যার। স্যার আল্লাহ টাফে হাফেজ। স্যার টাফে স্যার থাকা যায় আমি স্যার। আমি কল দিছিলাম স্যার, আমি আপনাকে কখন কল দিব একটু? এই এখন কল দাও তো, তোমার নাম্বার আমি বলি, তোমার নাম্বার শেষে কত বলো? স্যার আমাদের ফোকাস রাইটিং জন্য স্যার 46 কিছু স্যার। টেমপ্লেট দিয়ে দিলে ভালো হতো স্যার। আমি বলি স্যার তোমার নাম্বার শেষে অনেকগুলো কত? তথ্য স্যার 430 অনেকগুলো স্যার জীবন বাকি আহমেদ। তথ্য স্যার আমি ব্যবহার করতে পারি জীবন ফোন যদি দিচ্ছে। আনকমন ফোকাস রাইটিং আছে স্যার। আমি আর কোনো বাংলাদেশি নাম্বার রিসেন্ট ইয়েতে পাই না, তুমি আমার এখনো বল দাও। স্যার 46 লাস্টে স্যার। স্যার আমার ফোকাস কি রাইটিং আমার ফোন নাম্বার নিয়ে একটা রেজিস্ট্রেশন? স্যার ক্লাস নেবেন স্যার? হ্যাঁ স্যার ফোকাস রাইটিং নিয়ে একটা ক্লাস নিলে ভালো হয় স্যার, এটা কিন্তু স্যার সব আসো না, জায়গায় আছে। আসো আরে ফোকাস রাইটিং তো আছে, অন্য ফোকাস রাইটিং আবার কি বলতেছো? এসে এসে বিভিন্ন আছে, গাইডেড রাইটিং আছে, ফোকাস রাইটিং আছে, শুধু একটা বিষয় দিলে টাই না যে কোনো দিকে টাইনা নিয়ে যাবে, এটা হলো ফোকাস রাইটিং। ঠিক আছে, ওকে, স্যার ঠিক প্র্যাকটিসই আছে, করান তাহলেই। চলতে থাকো, এই এর মধ্যে ব্যাপারও দেখবো যে অনেক অনেক কিছু বেশি। বের হয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে ডান, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।